আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছি আপু। আমরা আজকে অনেকদিন পরে আবারও সব টিচাররা একত্রিত হয়েছি। এখনো সম্ভবত সব টিচাররা জয়েন করেন নাই। আমরা একটু অপেক্ষা করছি আমাদের সব স্যারেরা মিসেরা জয়েন করলে তারপর আমাদের ট্রেনিং সেশনটা শুরু হবে। আজকে ট্রেনিং সেশনটা খুবই আমার কাছে মনে হয় ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ হবে, কারণ টপিকটা এত চমৎকার। আর আমাদের যিনি ব্র্যান্ডিং মজারুল ব্র্যান্ডিং হেড আমাদের আসাদ জুবাইর স্যার আপনাদের ট্রেনিং সেশনটা নেবেন। আপনারা তো ইতিমধ্যেই জানেন, আপনাদেরকে হয়তো আপনাদের নিজ নিজ কোঅর্ডিনেটররা জানিয়ে দিয়েছেন যে আজকের এই যে ট্রেনিং সেশন, এই সেশন চলাকালীন সময় আপনাদের দুটা অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হবে এবং পুরো ট্রেনিংটা শেষ হয়ে যাওয়ার পরে একটা অ্যাসেসমেন্ট। টোটাল তিনটা অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করেই আপনাদেরকে মূল্যায়ন করা হবে, সার্টিফিকেট দেয়া হবে এবং আপনাদের আরো অনেক দিকের মূল্যায়ন স্যাররা করবেন। তো আপনারা একটু কাগজ কলম নিয়ে সাথে বসবেন এবং চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ক্লাসটা করতে, কারণ এই ক্লাসটা অলরেডি আমরা কিছুটা করেছি। সো আমাদের কাছে মনে হয়েছে এটা আমাদের প্রত্যেকটা শিক্ষকের জন্য খুবই জরুরি। আম, এক তো নিজের আত্ম উন্নয়নের জন্য, দুই হচ্ছে আমরা যে সেক্টরে কাজ করি, বাচ্চাদের নিয়ে কাজ করি, যাদের বলা যায়, আমরা বলি যে আমাদের ভবিষ্যৎ তারা। সো আমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর, বিশ্বের ভবিষ্যৎ গড়ার কারিগর। সো আমাদের জানা শেখার তো আসলে কোনো শেষ থাকবে না। আমরা প্রতিনিয়তকে ইমপ্রুভ করব। তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের আরো শিক্ষকরা একে একে জয়েন করছেন। তো আমরা ঠিক 3:35-এ আমাদের ট্রেনিং সেশনটা শুরু করব। মিস আমরা তো মিস হচ্ছে যে ট্রেনিংটা করব আজকে, ট্রেনিং এর পর তো মিস আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টটা কি এমসিকিউ নাকি হচ্ছে কাইন্ড অফ রিটেন? এমসিকিউ টাইপই হবে আপু। কাইন্ড অফ রিটেনটা আসলে ঝামেলার হয়ে যাবে, কারণ একদম ট্রেনিং সেশনের পরপরই এটা কমিউনিকেট করা, কন্ট্যাক্ট করা আপনাদের জন্য ডিফিকাল্ট হবে। সো আমরা হচ্ছি ঠিক ঠিক আছে, আছে। আমি সেইভাবে ওকে। নোট করবো, এর জন্য জিজ্ঞাসা করলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, না। আসসালামু আলাইকুম আম্মু। হ্যাঁ, বলতেছিলাম কি, আসসালামু আলাইকুম। আব্বু কি দোকানে না? রুকনুজ্জামান
ভাইয়া মিউট করে নেন। ও দোকানেই? তাহলে বাসায় এসে ঘুমাইতে বলেন। আপনার তো আমি ফোন দিই তো ঘুমে ডিস্টার্ব 12টা বাজা দিলাম। হুম, বুঝতে পারছি। কিছু হয় না। আব্বু কি এমনি কি কদিন কি মন টন খারাপ নাকি রাগটা কোনো কারণে হয়? কি মনে হয় দেখে আব্বুর? হুম, তাই জিজ্ঞাসা করলাম। এরকম কিছু আমি পাই নাই, তারপরও জিজ্ঞেস করলাম যে এরকম হয়েছে নাকি, এরকম আর কি। আচ্ছা তা নামবো, আমি তো মিটিং এ জয়েন হচ্ছি, পরে আবার কথা বলবো। আমার একটু মানে আসসালামু কল করার জন্য আলাইকুম। করছে, মজার আমাদের একটা মিটিং মাঝে আছে আর কি। উপস্থিত আছেন আমাদের আজকের পরে ফোন ট্রেনিং দেবো না ইনশাল্লাহ। কথা বলবেন টেনশন করার কারণ না আম্মু, আমি ঠিকঠাক আছি ইনশাল্লাহ। আচ্ছা, তার সাথে। আসসালামু রকুনুজ্জামান আলাইকুম। খান ভাই শুনতে পাচ্ছেন? রকুনুজ্জামান খান আসসালামু আলাইকুম। ভাই, আপনার ইয়াটা একটু মিউট করেন। হায় হায় রে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ট্রেনিং সেশনটা। কিছুক্ষণ আগে যেরকমটি বলছিলাম আমি আপনাদের যে আজকের ট্রেনিং সেশনটা আমরা যারা শিক্ষক আছি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্ম বিনির্মাণের কারিগর। আমাদের প্রতিনিয়তই নিজেদেরকে আরো অনেক বেশি দক্ষ করতে হবে, প্রত্যেক দিন নিজেদেরকে একটু একটু করে ছাড়িয়ে যেতে হবে। সো আমাদের সেই দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আমাদের জানা, শোনা, বোঝা এবং তার প্রায়োগিক ক্ষেত্রে আরো বেশি বেশি দক্ষ হবার জন্য আমাদের মাঝে মাঝে এই ধরনের ট্রেনিং হওয়া খুব জরুরি, যেগুলো আমাদের উন্নয়নে আমাদের সব ধরনের সহযোগিতা করবে। তো আমাদের মাঝে আমাদের আজকে ট্রেনিংটি যিনি কমিউনিকেট করবেন আমাদের আসাদ জুবায়ের স্যার, মজারুর ব্র্যান্ডিং হেড, ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। স্যারকে আমি জুম মিটিং এর হোস্ট করে দিয়েছি। তো আশা করছি আজকের এই ট্রেনিং সেশনটি আপনাদের অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ এবং কমিউনিকেটিভ মনে হবে। স্যার, স্যার সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করছি স্যারের জন্য। মাকসুদা নুরি, আচ্ছা মামুন ভাই হোস্ট আছেন। মামুন ভাই, স্যার আসলে একটু স্যারকে আমরা একটু অপেক্ষা করছি। স্যার সামহাউ ডিসকানেক্ট হয়ে গেছেন। স্যার কানেক্টেড হলে আমরা সেশনটি শুরু করব। আপনারা সবাই একটু সাথে কাগজ কলম রাখবেন, আপনাদের প্রচুর নোটস নিতে হবে। আবার একই সাথে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস চলতে চলতে স্যার আপনাদের দুটো অ্যাসেসমেন্ট নেবেন এবং শেষে পুরো কোর্সের উপরে স্যার, পুরো ট্রেনিং সেশনটার উপরে স্যার একটা অ্যাসেসমেন্ট নেবেন। এবং এই ট্রেনিংটা যতটা গুরুত্বপূর্ণ, এই সেশনটা যতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাটাও আমাদের ততটাই গুরুত্বপূর্ণ। সো
আমরা একটু অপেক্ষা করছি, স্যার জয়েন করলেই আমরা ট্রেনিং সেশনটা শুরু করব। মিস এটা কতক্ষণ ডিউরেশন আমাদের ট্রেনিং এর? 1.5 hour। আসসালামু আলাইকুম মিস, যাদের ক্লাস আছে তারা কি করবে? আপু কখন ক্লাস আছে? 5টার সময়। 5টার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। বললাম যে 1.5 hour, আর এক্সামের জন্য নিশ্চয়ই স্যার সময় দিবেন। আপনার যদি ক্লাস এর মধ্যে শুরু হয়ে যায় সেটা আপনি একটু জাস্ট ইনফর্ম করবেন। লিভ নেওয়ার সময় একটু ইনফর্ম করে লিভ নেবেন যে আমার তো ক্লাস আছে, সো আমি লিভ নিচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সট্রা টাইম অ্যাসেসমেন্টের জন্য দেয়া হবে, থ্যাংক ইউ কারণ মিস। ক্লাসটি বেশি ইম্পর্টেন্ট। আপু একটা প্রশ্ন ছিল। জি আপু। আমাদের যে অ্যাসেসমেন্ট এটা কি হচ্ছে মানে খাতা কলমে হবে অথবা অনলাইনে কোনো লিংকের মাধ্যমে একটু যদি বলতেন? এটা তো স্যার নেবেন, স্যার বলতে পারেন। তারপরেও আমি আমার কমন সেন্স ইউজ করে যতটুকু বলতে পারি সেটা হচ্ছে এটা সম্ভবত গুগল ফর্মে কুইজ আকারে হবে। আচ্ছা, আমি আসলে অন দা ওয়ে তো মানে খাতা কলমে হলে আমার জন্য বুঝতে একটু পেরেছি, কঠিন হয়ে যেত আর কি। বুঝতে পেরেছি। না এরকম রিটেন ব্রড কোয়েশ্চেন পরীক্ষার হলের মতো সম্ভবত হবে না। আহ, কতটুকু কি আচ্ছা বুঝলাম এটার জন্য হয়তো একটা কুইজ টাইপের, যে মাল্টিপল চয়েস টাইপের হতে যাবে আর কি। আদাব ম্যাম, আচ্ছা আমি আচ্ছা একটু ওকে। কথা বলতে চাচ্ছিলাম ম্যাম। জি, জি, বলেন। ম্যাম, ওই যে আমার মেয়ের হচ্ছে 4টায় কোচিং আছে, তো আমার একটু 10 মিনিট, আমি একটু 10 মিনিট মানে আমার মেয়েটাকে পৌঁছে দিয়ে আবার এসে 10 থেকে 15 মিনিট আমি এসে আবার জয়েন করবো। কোনো আপনি জয়েন করতে পারেন, 10 মিনিট ব্রেক নিতে পারেন। কিন্তু এই 10 মিনিটের মাঝে স্যার যদি এমন কিছু পড়ান যেটা পরীক্ষায় চলে আসবে, তখন কি হবে? এখন আমার তো বাসায় কেউ নেই ম্যাম, এটাই হচ্ছে ব্যাপার। আপনি আপনি মোবাইলটা হেডফোনটা এক কানে লাগিয়ে যেতে পারেন, এতে সমস্যা নাই। না আমি এমনি মজা করে বললাম যে ধরেন যে আপনি হ্যাঁ, 10 হ্যাঁ, মিনিট জাস্ট হ্যাঁ, ঠিক গেলেন আর আছে, আসলেন, আপনার বাট তো অবশ্যই এর ঠিক মানে আছে। এখন আমার আবার ওয়াইফাই, তো বাইরে গেলে তো নেট। আচ্ছা, দেখছি কি আচ্ছা করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আসলে মাত্র জয়েন করেছি, তো কাউকে তো দেখছি না। যারা আগে জয়েন করেছেন যদি একটু বলতেন কি মিটিং বা আমাদের কি ট্রেনিং একটু যদি বলতেন। এতক্ষণ আমরা আসলে আমাদের যিনি আজকে আমাদের ট্রেনিংটা কন্ডাক্ট করবেন আমাদের স্যারের জন্য অপেক্ষা করছিলাম। বিষয়টা এটাই। এখন স্যার জয়েন করলে আশা করি আপনাদের সবার সব প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। এখনো আমাদের সময় কাটছে অপেক্ষা করেই। আপনাদের জন্য এবং একই সাথে স্যারের জন্য।
স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আজকে এই পুরো ট্রেনিং সেশনটি কমিউনিকেট করবেন আমাদের আসাদ জুবায়ের স্যার। উনি মজারুর ব্র্যান্ডিং হেড হিসেবে আছেন। তো স্যার আপনাকে হোস্ট করে দেয়া হয়েছে। সো সবাই অপেক্ষা করছে স্যার আপনার জন্য। আসাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার ঠিক আছে। আমি কি ক্লিয়ার? জি স্যার এখন শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। স্যার এবার আপনাকে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। আচ্ছা আমরা কি শুরু করব? জি স্যার আমরা শুরু করতে পারি। আমাদের শিক্ষকরা তো প্রায় আমরা দেখতে পাচ্ছি 165 এর মতো জয়েন করেছেন। তো আমরা মনে হয় শুরু করতে পারি। ঠিক আছে। আমি একটু স্লাইডটা শেয়ার করি তো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার দেখা যাচ্ছে। স্যার ব্ল্যাক বক্স দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার মাঝে একটা বক্স উঠে আছে মাঝখানে। এখন দেখা যায়? স্যার না দেখা মিডিল যায় বাট একটা স্ক্রিনের মাঝখানে একটা বক্স উঠে আছে, স্ক্রিনের একদম মাঝখানে। স্যার মোস্ট লাইকলি জুমের উইন্ডো গুলো মিনিমাইজ করার প্রয়োজন। এক মিনিট আমি আরেকবার শেয়ার করছি। এখন দেখা যায়? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ওকে। গান কি সাউন্ড শোনা, মিউজিক শোনা যায়? জি স্যার। ওকে আমরা একটা গান শুনি, এরপরে আমরা শুরু করব। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।
আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু থ্যাংক ইউ। আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একটু সহযোগিতা করেন। জি, শোনা খুবই যাচ্ছে। সুন্দর ছিল গানটা স্যার। ওকে, আমরা গান শুনলাম যে আজকের যে শিশু তার জন্য আমরা একটা সুন্দর পৃথিবী চাই, সুন্দর বাগান চাই, এবং এই শিশুর যে আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক, আমরা এটা চাই। সেই চাওয়াটাই হচ্ছে আমরা আসলে পূরণ করার যারা কারিগর, যারা সেই চাওয়াটা, এই পৃথিবীটা শিশুদের জন্য কিভাবে স্বর্গ হয়ে ওঠে, সেটির কারিগর আসলে আপনারা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন, তারাই মূলত আসলে শিশুকে সেই পরিবেশটা দিতে পারেন, যেই পরিবেশে সে আসলে এটাকে একটা স্বর্গ মনে করতে পারে, সে একটা আনন্দ মেলা মনে করতে পারে। আমরা সেই পরিবেশটা যদি দিতে পারি, তাহলে আসলে আমরা আমাদের যেই চাওয়া, সেই চাওয়া আমরা পূরণ করতে পারবো। এটি ছিল আচ্ছা, পরের স্লাইডে আমার পরিচয় আছে, এটা আর আমি বললাম না। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এবং আজকে মূলত আসলে যেহেতু এখানে পার্টিসিপেট অনেক বেশি, প্রায় 170 জন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, সুতরাং এখানে আমি আসলে ইন্টারাকশন করার সুযোগ পাবো না, যেটি একটা ট্রেনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ইন্টারাকশন, প্রচুর ইন্টারাকশন হতে হয়। ইন্টারাকশন না হলে আসলে ট্রেনিংটা খুব ভালো ইফেক্টিভ হয় না। তো এই দুর্বলতা নিয়ে আমরা আসলে আমাদের এই ট্রেনিংটা করছি, এখানে ইন্টারাকশন করার সুযোগ নেই। তো এজন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ট্রেনিং চলাকালীন আমি দুটো অ্যাসেসমেন্ট নিব, যেটি আসলে আবার ইন্টারাকশনের যে ঘাটতি আছে, যে গ্যাপ আছে, সেটি আমি পূরণ করার চেষ্টা করব। আমি এই ট্রেনিং এর ঠিক মাঝামাঝিতে আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিব, আপনারা তাৎক্ষণিক, আপনাদের কাছে 2 মিনিট সময় দেওয়া হবে, 2 মিনিটের মধ্যে সেই গুগল ফর্মটা পূরণ করবেন। এরপরে আমি স্ক্রিন শেয়ারে আপনারা যেটা পূরণ করেছেন সেটির যে রেসপন্স রিপোর্ট তৈরি হবে, সেই রিপোর্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং সেখানে যেই বোঝার যে ঘাটতি, যেটা ইন্টারাকশনের মাধ্যমে হয়, যে আপনারা আসলে কতটুকু বুঝেছেন, কতটুকু বোঝেননি, কোনো কনফিউশন আছে কিনা, সেটি আমরা ক্লিয়ার করব। ওই
ফিডব্যাকের মাধ্যমে, ওই অ্যাসেসমেন্টের মাধ্যমে। এরপরে শেষের দিকে যাই আমি আবারও আরেকটা গুগল ফর্ম আপনাদেরকে দিব, সেখানে আরো ভিন্ন ধরনের কোশ্চেন থাকবে, বা পরের যে অংশে আলোচনা করেছি আমরা সেই কেন্দ্রিক কোশ্চেন থাকবে, সেটিও সেটাও এরপরে আপনারা পূরণ করার পর আমি সেটির যে রেসপন্স রিপোর্ট আসবে সেটা নিয়ে আবার আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং আমরা দেখব যে কোন কোন জায়গায় আসলে আমাদের কনফিউশন আছে বা কোথায় আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, সেটি আমরা ক্লিয়ার হবে। এভাবে আমরা এই যে ইন্টারেকশন করতে পারছি না সেই ঘাটতিটা আমরা এইভাবে পূরণ করতে চাই। তো আমরা একটু দেখি যে শুরুতে আমরা কি করব। আচ্ছা, তো এই জন্য প্রথম থেকেই আমি সবাইকে বলবো যে আপনারা একটু আপনাদের হাতের কাছে যদি কাগজ কলম না থেকে থাকে, খুব দ্রুত আপনারা একটু কাগজ কলম বা একটা নোটবুক এবং একটা পেন আপনারা যদি নেন, আপনারা যদি একটু নোট করেন, তাহলে আপনারা এই যে অ্যাসেসমেন্ট গুলো হবে সেগুলোতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু একটা ফর্মাল ট্রেনিং হচ্ছে। এই ট্রেনিং এর সাথে আপনাদের যেটা আপনাদের যে পারফরমেন্স রিপোর্ট তৈরি হচ্ছে, আমাদের একাডেমিক টিম যেটা তৈরি করছে, সেই পারফরমেন্স রিপোর্টে কিন্তু আজকের এই ট্রেনিংটা অন্তর্ভুক্ত। এই ট্রেনিং এ যারা অংশ নিচ্ছেন, আপনারা যেই গুগল ফর্মে যেই অ্যাসেসমেন্টে অংশ নেবেন, আপনারা কি মার্ক পাচ্ছেন বা কি করছেন, কতটুকু অ্যাটেন্টিভ ছিলেন আজকের ট্রেনিং এ, সেটি কিন্তু আসলে আমাদের আপনাদের যেই এসিআর বলে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, যেটা সেই রিপোর্টে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে। সুতরাং সবাই আপনারা আপনাদের কাগজ কলম বা নোটবুক নিয়ে আপনারা একটু বসবেন এবং বোঝার চেষ্টা করবেন। কোথাও যদি না বুঝতে পারেন আপনারা একটু চ্যাট বক্সে লিখে দেবেন। এখানে ডিরেক্ট কথা বলার হয়তো সুযোগ পাওয়া যাবে না, কারণ আমাদের পার্টিসিপেন্ট সংখ্যাটা অনেক বেশি। আপনাদেরকে চ্যাট বক্সে একটু লিখে দেবেন যে এই জায়গাটাতে আপনারা আসলে কোনো কনফিউশন আছে। আমি কি ক্লিয়ার? জি জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমি একটু দেখেন, আমরা স্লাইডে যাই। স্লাইডে আমি প্রথম যে স্লাইডটা ওপেন করা আছে সেখানে আছে যে লার্নিং প্রসেস। লার্নিং প্রসেস আসলে কিভাবে হয়, শিশুরা কিভাবে শেখে বা বড়রা কিভাবে শেখে, সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। এটা একটু থিওরিটিক্যাল কথা, কিন্তু থিওরিটিক্যাল কথাটা এই জন্য জরুরি যে আপনারা যেহেতু শিক্ষক, আপনাদের এই বা এই থিওরিটা আসলে একটু বোঝা দরকার, বা একটু পেছন থেকে যে আসলে কোন জায়গা থেকে আমরা যে ইন্টারেক্টিভ ক্লাস নিতে বলি, আমরা যে আনন্দময় ক্লাস নিতে বলি, সেটির আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, কেন আমরা এরকম করে ক্লাস নিতে বলি, সেটি আপনাদের জানা বোঝার দরকার আছে। এই জন্যই মূলত আসলে একবারে আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করব প্রথম অংশে। এরপরে আমরা একটা গুগল ফর্মের মাধ্যমে অ্যাসেসমেন্ট নিব, এরপরে আমরা একটা প্র্যাকটিক্যাল আলোচনা করব, সেটিরও আমরা একটা অ্যাসেসমেন্ট নিব। তো এখানে তিনটা থিওরি আছে, তিনটা পার্সপেক্টিভ আছে, বা তিনটা দৃষ্টিভঙ্গি আছে, বা তিনটা মতবাদ আছে। যে তিনটা মতবাদ দিয়ে আসলে মোটামুটি আমরা লার্নিং আসলে কিভাবে হয়, আমাদের স্টুডেন্টরা আসলে কিভাবে শেখে, বা একটা মানুষ কিভাবে শেখে, সেটি আমরা একটু বোঝার চেষ্টা করব। এরপর আমরা ধাপে ধাপে সামনে আগাবো। তো এখানে তিনটা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে বিহেভিয়ারিজম, মানে আচরণবাদ। এটা একটা মতবাদ। এটির মানে হচ্ছে যে আচরণের মাধ্যমে শেখে মানুষ, বা একটা আচরণ আরেকটা আচরণকে প্রভাবিত করে, বা একটা আচরণ দিয়ে আরেকটা আচরণ শেখানো যায়, এরকম একটা থিওরি, মতবাদ, যেটি আমরা প্রথম যেটা বলছি সেটা বিহেভিয়ার। এটা এরপরে এটা হচ্ছে কগনিটিভ, মানে হচ্ছে আমাদের মেন্টাল স্কিল। এটা অর্থাৎ আমাদের মনের বা আমাদের ব্রেইনের অভ্যন্তরে যে ক্রিয়াকলাপ ঘটে, সেটি আমরা একটু দেখব। সেটা হচ্ছে কগনিটিভ পার্সপেক্টিভ বলা হয় এটাকে। এটাও একটা থিওরি। আর একটা হচ্ছে যে এর সাথে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, এটা হলো সামাজিক গঠনবাদ বলে, মানে সমাজ থেকে বা আশপাশের মানুষ থেকে আসলে কিভাবে আরেকজন মানুষ শেখে। এটি একটা হচ্ছে যে জাস্ট শুধু আচরণের মাধ্যমে শেখে, একটা আচরণ আরেকটা আচরণকে প্রভাবিত করে। আরেকটা হচ্ছে যে মানুষের মেন্টাল যে ডেভেলপমেন্ট হয় সেটি কিভাবে হয়, আর একটা হচ্ছে যে এই ডেভেলপমেন্টটা সোশ্যালি কিভাবে ডেভেলপ হয়, এটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমটা আমরা দেখি যে বিহেভিয়ার।
বিহেভিয়ার একটা জাস্ট ছবি দেওয়া বা একটা লেখা আছে এখানে, স্টিমিউলি আর একটা হচ্ছে রেসপন্স। মানে কোন একটা উদ্দীপনা একটা রেসপন্সের জন্ম দেয়। আমি যদি কাউকে বলি যে তোমার নাম কি, সেটা রেসপন্স আসবে যে আমার নাম জুবায়ের। আমি যদি কাউকে বলি যে তুমি এখন উঠে দাঁড়াও, সাথে সাথে মানুষ কেউ হয়তো উঠে দাঁড়াবে। আমি যদি বলি যে এখন আমার সাথে একটু কথা বলো, তাহলে সে কথা বলা শুরু করবে। এটা একটা স্টিমিউলি, সেখান থেকে একটা রেসপন্স। এটাই হচ্ছে বিহেভিয়ার, মানে আচরণ। এটা একটা আচরণ, যে আচরণতে এই আচরণটাকে প্রভাবিত করা হলো। তো এটি আসলে কিভাবে শেখার সাথে যুক্ত হলো সেটা যদি দেখার জন্য আমরা একটু আরেকটু যদি ডিটেইলে যাই, এখানে দেখেন, এখানে বলছে বিহেভিয়ারিজম ইজ এ ওয়ে টু আন্ডারস্ট্যান্ড হাউ হিউম্যানস এন্ড অ্যানিমালস বিহেভ। মানুষ এবং অন্যান্য প্রাণী কিভাবে বিহেভ করে, কিভাবে আচরণ করে, এটি বোঝা যায় হচ্ছে এই থিওরির মাধ্যমে। ইট সেজ বিহেভিয়ার হ্যাপেন্স ফর টু মেইন রিজনস। দুটা কারণে আসলে মানুষের আচরণটা ঘটে, মানে মানুষ আচরণ করে দুটো ঘটনা। একটা হচ্ছে রেসপন্স। রেসপন্স হচ্ছে সাম অ্যাকশন হ্যাপেন ন্যাচারালি হোয়েন সার্টেন থিংস ইন দ্য এনভায়রনমেন্ট ট্রিগার দেম। মানে আমার এই মানে আমি এমন কিছু কাজ করি যে কাজটা আমাকে আমার পরিবেশ কোনোভাবে ট্রিগার করেছে, আমার পরিবেশ আমাকে বলেছে যে তুমি এখন এই কাজটা করো। হ্যাঁ, সেটা হতে পারে যে আমার চোখের সামনে একটা মশা এসেছে, আমি সাথে সাথে একটা হাত নিয়ে মশাটা মারার চেষ্টা করলাম। এটা একটা রেসপন্স। মানে আমার চারপাশে কি ঘটছে, এটা হতে পারে কেউ কোনো কিছু ইনস্ট্রাক্ট করতে পারে আমাকে যে তুমি এটা করো, অথবা কখনো কখনো ইনস্ট্রাক্ট করতে হয় না, আমাদের শরীর অটোমেটিকলি রেসপন্স করে, এরকম ঘটনাও ঘটে। তো এটা হচ্ছে একটা ঘটনা, যে আমরা যে আচরণগুলো করি সেটির পিছনে কোনো একটা এনভায়রনমেন্টাল কোনো একটা স্টিমিউলি আছে, কোনো একটা উদ্দীপনা আছে, যেটি আমাকে সেই কাজটা করতে উদ্বুদ্ধ করেছে। তো এটি আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে কিভাবে কাজে লাগে আমরা এখানে আমরা যদি আরেকটু ডিপ আলোচনা আজকে আমরা করব না এখানে, সেখানে আছে যে কন্ডিশনিং কিভাবে করা যায়। অর্থাৎ একটা আচরণ দিয়ে, যেমন আমি যদি একজনকে একটু একটু কারোর দিকে আমি তাকালাম আর সে বুঝলো যে আমি আসলে তার উপর একটু রাগান্বিত, আমি কিন্তু বলিনি আমি রাগান্বিত, এটাও একটা আচরণ। আমি কাউকে কারোর দিকে একটু তাকিয়ে থাকলাম 1 মিনিট, সে বুঝতে পারলো যে আমার এখন পড়তে বসা উচিত, এটা একটা স্টিমিউলি, এটাও একটা রেসপন্স স্টিমিউলি। তো এইভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে এটা কাজে লাগে, আমরা সেগুলো নিয়ে পরে আরো আলোচনা করতে পারবো। আর একটা হচ্ছে কনসিকুয়েন্স, মানে পরিণতি। একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে রেসপন্স, আর পরেরটা হচ্ছে কনসিকুয়েন্স, হচ্ছে পরিণতি। অর্থাৎ আমি যে কাজটা করব সেটার একটা পরিণতিতে আমি আসলে কি পাবো, এটি আমার এই কাজটা করতে আমাকে উৎসাহিত করবে অথবা নিরুৎসাহিত করবে। যেমন আমি যদি বলি যে আমি যদি পড়াশোনা করি তাহলে আমার রেজাল্টটা ভালো হবে, এটা একটা আমার একটা কনসিকুয়েন্স, আমার একটা রেজাল্ট, একটা পরিণতি। এই পরিণতি আমাকে কি করছে, বেশি বেশি পড়তে সহজে ইয়ে করছে, উদ্বুদ্ধ করছে। অথবা আমি যদি বলি যে আমি একটা স্টুডেন্টকে বললাম যে তুমি যদি এই ম্যাথটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে একটা চকলেট দিব। এই চকলেটের একটা জন্য সে আসলে কাজটা করলো। অথবা বলা হলো যে একটা ভালো কাজ করো, ভালো কাজ করলে তোমাকে আমি টেলিভিশন দেখতে দেবো 1 ঘন্টা, তাহলে সে একটা ভালো কাজ করবে, অর্থাৎ ওই ভালো কাজের পরিণতি হিসেবে সে একটা পুরস্কার পাবে। আবার এটা উল্টাও হতে পারে, কোন একটা পানিশমেন্ট হতে পারে, যে তুমি যদি এখন টেলিভিশন দেখো তাহলে তোমাকে আমি পিটুনি দিব, এটা একটা স্টিমিউলি, যে তাহলে এই পিটুনি খাওয়ার ভয়ে আমি আর টেলিভিশন দেখছি না। তো এভাবে আমরা কি করতে পারি, একটা হচ্ছে যে আমি রেসপন্সটা আমার হতে পারে কোন একটা ঘটনার প্রেক্ষিতে, আর একটা হচ্ছে যে আমার পূর্ববর্তী কোনো একটা মানে অভিজ্ঞতা। অর্থাৎ এখানে দেখেন বলছেন আদার অ্যাকশন হ্যাপেন বিকজ অফ পাস্ট এক্সপেরিয়েন্স। অর্থাৎ আমার কাছে যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে যেটি আমাকে এই কাজটা করতে উদ্বুদ্ধ করে। যেমন আমি যদি বলি যে আমি জানি যে আমি যদি এখন ভালো করে পড়াশোনা করি তাহলে আমার আব্বু আমাকে আদর করবেন,
এটা আমি জানি, এটা আমার একটা পাস্ট এক্সপেরিয়েন্স, এটি আমাকে ওই পড়াশোনা করতে আমাকে উদ্বুদ্ধ করবে। আবার এটা হতে পারে রিওয়ার্ড হতে পারে, যেমন রিওয়ার্ড মেক আস রিপিট অ্যাকশন। রিওয়ার্ড হচ্ছে পুরস্কারটা আমাকে রিপিট অ্যাকশন, মানে ওই অ্যাকশনটা বারবার করতে উৎসাহিত বোধ করে, যে এই কাজটা করলে আমি আবার পুরস্কার পাবো। আর একটা হচ্ছে দ্য পানিশমেন্টস মেক আস অ্যাভয়েড দেম, এবং শাস্তি কি করে আমাকে ওই কাজ থেকে বিরত রাখে। তো এটি আমরা যখন আমাদের ক্লাস নেই বা আমাদের ব্যাচ পরিচালনা করি, তখন আমরা আসলে এইখানে আসলে খুব গুরুত্বপূর্ণ যে আমি ফিডব্যাক দিলে একরকম হবে, না দিলে একরকম হবে। কি রকম ফিডব্যাক দিব আমি, কি রকম দিব না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর হোমওয়ার্ক আসে, এই হোমওয়ার্কের কি আমি ফিডব্যাক দিচ্ছি কিনা, আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি কিনা। যদি উৎসাহ দিই তাহলে সেটা আবার সে করবে, আর যদি আমি উৎসাহ না দিই তাহলে ধীরে ধীরে সেটি কিন্তু করার প্রবণতাটা কমে যাবে। আমাদের স্টুডেন্টদের ওরা যে পরীক্ষা দেয়, সে পরীক্ষার পরে আমি কি তাকে রিইনফোর্স করছি কিনা বা রিওয়ার্ড দিচ্ছি কিনা বা কোনো একটা সুন্দর ফিডব্যাক দিচ্ছি কিনা, যদি না দেই তাহলে সে কাজটা করতে কিন্তু আর উৎসাহ পাবে না। এইটার জন্য আসলে আমাদের এই জায়গা থেকেই আমাদের স্টুডেন্টদের মোটিভেশন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টুল আমরা ব্যবহার করি। যেমন তাদেরকে বিভিন্ন রিয়াক্ট দেই, লাভ রিয়াক্ট দেই, লাইক রিয়াক্ট দেই, আমরা তাদেরকে বিভিন্ন পুরস্কার দেই, আমরা তাদেরকে বিভিন্ন ভাবে কথা বলে তাদেরকে উৎসাহ দেই যে হ্যাঁ তুমি তো খুব ভালো করছো, তোমার এখানে একটু সমস্যা আছে সেটা ঠিক করো। হ্যাঁ, এইভাবে আমরা তাদেরকে সবসময় ফিডব্যাক দেই হচ্ছে এই জায়গা থেকে। আমরা যদি এই ফিডব্যাকটা না দেই তাহলে কিন্তু আমরা এই জায়গায় একটা পিছিয়ে পড়ব। এটা একেবারে সহজ করে বলা, এটার ইন ডিটেল আমরা আলোচনা এখানে করব না। আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে, এটি হলো সেকেন্ড পার্সপেক্টিভ, অর্থাৎ শুধুমাত্র দেখেন আমি ওই জায়গাটা এখানে রেখেছি যে স্টিমিউলার থেকে রেসপন্স, এইটা কিন্তু সরাসরি কাজ করার সময় মাঝখানে একটা ঘটনাটা ঘটে। সেটা হলো যেমন আমাকে যদি কেউ বলে যে তুমি এখন এই ছাদ থেকে নিচে লাফ দাও, তাহলে তো আমি দিব না। কেন দিব না? কারণ আমার মেন্টাল প্রসেসর এখানে বসানো আছে। সেই মেন্টাল প্রসেসর আমাকে কি করবে, আমাকে সে আমাকে বাধা দিবে। সে বলবে যে না, তুমি যদি পড়ে যাও তাহলে কিন্তু ব্যথা পাবে অথবা তুমি মারা যেতে পারো। এটি আমাদের মানে আমাদের ব্রেইনে একটা আগে থেকে একটা এক্সপেরিয়েন্স আমাদের আছে। আমরা জানি যে ছাদ থেকে নিচে পড়ে গেলে মানুষের হাত ভেঙে যায়, এটা আমরা জানি, এটা পাস্ট এক্সপেরিয়েন্স। সেটি আমাকে কি করলো, কাজটা করা থেকে বিরত রাখলো। তার মানে আমরা এখানে দেখছি যে আগেরটাতে আমরা দেখলাম যে স্টিমিউলাস দিলে সাথে সাথে রেসপন্স হয়, কিন্তু পরে দেখছি যে না, এখানে আরো একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে মেন্টাল প্রসেসর হিসেবে মাঝখানে একটা, আমরা যদি বলি সিপিইউ আছে, কম্পিউটারে যেরকম সিপিইউ থাকে সেখানে মেন্টাল প্রসেসর থাকে। এই প্রসেসরের কাজ হচ্ছে আমি যে স্টিমিউলাসটা পেলাম সেটার সাথে আমার মনে, আমার ব্রেইনে আগের যে ইনফরমেশন গুলো আছে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বা প্রিভিয়াস মেমোরি যেগুলো আছে, সেটার সাথে সে একটা প্রসেস করে। করার পরে সে দেখে যে আমার আসলে কতটুকু রেসপন্স করা দরকার, কিভাবে করা দরকার। এটাই হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট রেসপন্স। আচ্ছা, এই যে প্রসেসর, এই প্রসেসর হচ্ছে কি হয়, এটা ইট গ্র্যাজুয়ালি ইমপ্রুভস উইথ এজ। এটা কিন্তু আসলে বয়সের সাথে সাথে এটা ইমপ্রুভ করে, এটার ডেভেলপমেন্ট হয়। যেমন আমি যদি 2 বছরের একটা বাচ্চাকে বলি যে তুমি আগুনে হাত দাও, সে হাত দিতে পারে, কারণ তার ব্রেইনে আসলে আগের কোনো স্মৃতি নেই বা অভিজ্ঞতা নেই। সে আসলে জানে না যে আগুনে হাত দিলে ব্রেন মানে হাত পুড়ে যেতে পারে, এই জন্য সে হাত দিতে পারে। কিন্তু 5 বছর একটা বাচ্চাকে বললে কিন্তু সে হয়তো দিবে না। ঠিক একইভাবে এভাবে আমরা দেখি যে বয়সের সাথে সাথে আসলে এটা ডেভেলপ হয়। এই জন্য আমাদের যে ক্লাসগুলো হয়, আমরা কি করি যে ক্লাস 1 এর একরকম করে ক্লাস নেই, আমরা ক্লাস 2 এর একরকম ক্লাস নেই, ক্লাস 3 তে আমরা যত উপরের দিকে যাই আমাদের ক্লাসের মানে প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা একটা সময় তাদেরকে শিখাই যে আমরা শিখাই, যেমন যদি বলি যে গাছের
কয়টা অঙ্গ আছে? গাছের 3টা অঙ্গ আছে। দেখো গাছের বা 5টা অঙ্গ আছে। গাছের কাণ্ড এটা, এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফল, আর এটা হচ্ছে শিকড়। আমরা দেখিয়ে দিলাম এইটা। এটা হচ্ছে আমরা 4-5 বছরের বাচ্চাদেরকে শেখাতে পারি, বা আরেকটু বড় 6-7 বছরের বাচ্চাকে শেখাতে পারি। কিন্তু যখন আমরা দেখবো যে যদি 10-12 বছর বয়সের বাচ্চা হয়, তখন কিন্তু আমরা এইভাবে তাদেরকে শিখাবো না। তখন আমরা তাদেরকে শিখাবো যে যে তোমরা একটা গাছ নাও, গাছ নিয়ে দেখো তো গাছে কি কি অঙ্গ আছে, সেগুলোর কাজ কি একটু তোমরা লেখো সেখানে। এরপরে সেখান থেকে বের করে যে একটা গাছের আসলে কতগুলো অঙ্গ আছে। এইভাবে আমরা ঘুরে দিচ্ছি, অর্থাৎ তাদেরকে আসলে যেহেতু তাদের এই মেন্টাল প্রসেসরের একটু বয়স হয়েছে, সুতরাং তারা একটু অতিরিক্ত চিন্তা করতে পারে। এই জন্য তাদের ক্লাসগুলো সেই রকম করে থিঙ্কিং এর স্কোপ দেওয়া, চিন্তা করার জায়গা তৈরি করে দেওয়া। এই জায়গাটা আমরা চিন্তা করব। যদি অল্প বয়স হয় তাহলে আমরা যেভাবে বলবো বিভিন্ন বস্তু দিয়ে তাদেরকে সেটা শিখাই দেব। আর যখন তাদের বয়স বেশি হবে তাদেরকে তারা যাতে চিন্তা করে সেভাবে আমরা আসলে ক্লাসগুলোকে চিন্তা করি। এই জন্য এটাই হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। এই স্টেজ অনুযায়ী আমাকে ক্লাসের মডিউল সাজাতে হবে, ক্লাসের লেসন প্ল্যান সাজাতে হবে, পরীক্ষা নিতে হবে, সবকিছু কোনটা কোন এজের জন্য প্রযোজ্য সেটা আমাদের বুঝতে হবে। সেটা নিয়ে আমরা ডিটেইল আজকে আলোচনা করব না। আমরা বলেছি যে আমরা আজকে টিচিং মাইন্ডসেটটা নিয়ে কথা বলবো, একজন টিচার আসলে কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। এই জন্য আমরা একেবারে ভাষায় জায়গাগুলো দেখছি। আপনারা চ্যাট জিপিটি, গুগল থেকেও জেনে নিতে পারবেন এই বিহেভিয়ারিজম কি জিনিস, কগনিটিভ ডেভেলপমেন্ট। এখানে যে স্টেজগুলো আছে, এখানে এই স্টেজের বা এই থিওরির প্রবক্তা হচ্ছে পিয়াজে। এই পিয়াজের এখানে স্টেজ আছে, সে 4টা স্টেজের কথা বলেছে। 0 থেকে 2 বছর, এরপরে 2 থেকে 7 বছর, 7 থেকে 11 বছর বা 12 বছর, এরপর 12 প্লাস। এই 4টা এজের আসলে আলাদা আলাদা আচরণ আছে, তাদের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা সেইভাবে আমাদের ক্লাসগুলোকে সাজাই। আপনারা যারা যে কোর্সে আছেন, আপনাদের কোর্সের মডিউল গুলো ওইভাবেই আমরা সাজিয়েছি। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন। এটা আরেকটা মতবাদ, সেটি হচ্ছে যে এই যে আমরা বললাম মেন্টাল প্রসেসর, এটা কিসে হয়? এটা ইট গ্রাজুয়ালি ইমপ্রুভস উইথ এজ। কিন্তু এরপরে আমরা আসছি, এখানে দেখছি ইট গ্রাজুয়ালি, না এটা তো বললাম এজ, আর এই যে এটা ইট থ্রাইভস অন সোশ্যাল ইন্টারাকশন। শুধুমাত্র মেন্টালি বয়সের সাথে সাথে এটা যে ডেভেলপ হয় বিষয়টা এমনও না। এটা একটা সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া বা সামাজিক আদান প্রদান বা সামাজিক কথাবার্তা, এগুলোর মাধ্যমে এটা ডেভেলপ হয়। তার মানে এটা ডেভেলপ হয় হচ্ছে একটা ইন্টারনালি একটা ডেভেলপ হয়, যেটা বয়সের সাথে সাথে, এবং সে নিজে কিভাবে চিন্তা করে সেই চিন্তা থেকে ধীরে ধীরে ডেভেলপ হয়। আর একটা হচ্ছে এক্সটার্নাল কনস্ট্রাকশন, এটা আশপাশের পরিবেশ আসলে তাকে কি চেঞ্জ নিয়ে আসে তার, এটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন। অর্থাৎ আমরা একটা ক্লাসরুমে কি করি, একটা ক্লাসরুমে গ্রুপ ওয়ার্ক দিতে পারি, তারা একজন আরেকজনের সাথে কথা বলবে। আমরা ক্লাসের মধ্যে অনেক ধরনের এলিমেন্ট নিয়ে আসতে পারি, বিভিন্ন লিঙ্ক দেখাতে পারি যে ঠিক আছে আজকের পত্রিকাতে কি কি আছে তোমরা একটু পড়ে এসো, বা তোমার পরিবারের সাথে তুমি এই যে আজকে আমরা পরিবার নিয়ে কথা বলছি, তোমার আশপাশে যত পরিবার আছে সে পরিবারের একটা তালিকা তৈরি করো। এভাবে আমরা তাকে একটা সামাজিক পরিবেশ যদি দেই, তাহলে তার যেই লার্নিং প্রসেস সেটা অনেক বেশি ফাস্টার হয়, অনেক বেশি সমৃদ্ধ হয়। তো আমরা দেখি পরের স্লাইডে কি আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা দেখছি যে সোশ্যাল পার্সপেক্টিভস অফ লার্নিং। সেখানে আমরা ছবিগুলো শুধু দেখে যাই যে এখানে বাবাকে সে অনুকরণ করছে। এই যে অনুকরণ করা, এভাবে শিশুরা শেখে, ইন্টারেকশন, কথা বলতে বলতে শেখে, পরিবেশ থেকে শেখে, আশপাশের মানুষজনের কাছ থেকে শেখে। এই সবকিছুই আসলে সোশ্যাল কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে হয়। এখানে বলছে যে এ প্রসেস অফ সোশ্যাল বিহেভিয়ার হুইচ প্রপোজ দ্যাট এ নিউ বিহেভিয়ার্স ক্যান বি acquired by observing and imitating others.
এটা হচ্ছে যে মানুষ আসলে শেখে অন্যকে অনুকরণ করে এবং অন্যকে অবজার্ভ করে। তো এই জায়গায় আমরা আমাদের ক্লাসরুমটাকে কিভাবে আমরা সাজাতে পারি, আমরা আমরা সেখানে অনুকরণ, অন্যদেরকে মানে নিজেকে মডেল হিসেবে দাঁড় করানো, বিভিন্ন মডেল নিয়ে ইয়ে করা। আপনারা জানেন যে একটা বয়সে বাচ্চারা যেমন 7-8 বছর বা 5-6 বছর বয়সে কিন্তু বাচ্চারা খুব রোল প্লে করে, মডেল রোল প্লে করে। এটাও এক ধরনের অনুকরণ, অবজারভেশন। এটি কিন্তু একটা শেখার কৌশল। আমরা তাদেরকে, তারা দেখা যাচ্ছে কেউ একজন ডক্টর সেজেছে, কেউ একজন সায়েন্টিস্ট সেজেছে, সেজে এসে সে তার মতো করে ইয়ে করছে, আচরণ করছে। এটা তাদের শেখার একটা পার্ট। এরপরে আমরা দেখি যে ওকে, আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা না করি, আমরা এটা দেখি। এটা একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই ছবিটা দেখেন, এখানে আমরা দেখি যে একটা শিশু সাধারণত এতদূর পর্যন্ত লাভ দিতে পারে। এটা হচ্ছে তার একটা সক্ষমতা, সে একা একা এইটুকু পারে। আর এইটুকু হচ্ছে দেখেন এখানে লাভ দিয়েছে, এই পর্যন্ত লাভ দেওয়ার জন্য তার আসলে সাপোর্টার দরকার। এই সাপোর্টারই হচ্ছে আমরা যেটা বললাম সামাজিক যে প্রেক্ষাপট, সেটা মানে সে একা একা এইটুকু শিখতে পারে, আর এইটুকু শেখার জন্য তাকে আসলে কেউ হেল্প করতে হয়। এই জায়গাটাকে আমরা বলছি যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি। জেডপিডি অঞ্চল, এইখানে আসলে একজন টিচারের দায়িত্ব। একজন টিচার তাকে হেল্প করবে, সে যতটুকু এখানে পেরেছে তার চেয়ে আরো এক ধাপ ওপরে নিয়ে আসা, এবং এটা হচ্ছে সর্বোচ্চ। এর উপরে আর উঠতে পারবে না সে, কখনোই কখনোই না। একটা বয়সের সাথে সাথে পারবে। আমরা যদি বলি যে 6 বছরের একটা বাচ্চা, সে একা একা এটুকু শিখতে পারবে, আর তাকে কেউ যদি হেল্প করে তাহলে এই পর্যন্ত শিখতে পারবে। এরপরে আসলে সে পারবে না। কেন পারবে না? কারণ তার ওই যে মেন্টাল প্রসেসর, সেটা আসলে ওই পর্যন্ত এখনো ডেভেলপ হয়নি। তার মানে আমরা একটা স্টুডেন্টকে যদি শিখাই, কতটুকু শিখাবো এটাও আমাদেরকে চিন্তা করতে হবে, কতটুকু সে নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটাকে আমরা এইভাবে দেখি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আচ্ছা, ডিফারেন্স বিটুইন হোয়াট a learner can do without help and what he or she can do with help. সে এতটুকু হচ্ছে নিজে পারে, আর এইটুকু হচ্ছে সে অন্যদের সহযোগিতায় পারে। অর্থাৎ টিচার হতে পারে এখানে, বাবা মা হতে পারে এখানে, সমাজের অন্যান্যরা হতে পারে। এই সাপোর্টটা এখানে দরকার হয়। আর এর উপরে হচ্ছে লার্নার ক্যান নট ডু, এটা সে পারবে না। আমরা সে চেষ্টা করলেও সেটা হবে না। এরপরে আমরা দেখি, এটা হচ্ছে আমরা এখানে 3টা জিনিস দেখছি। এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি, যেটিতে আমরা বলছি যে কতটুকু আমরা হেল্প করব, কোথায় হেল্প করব, তার এই জোনটাতে হেল্প করব। এরপরে আমরা দেখি আরেকটা, এটাকে বলে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে আপনারা এই যে এখানে দেখেন, এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর অনেকগুলো সাপোর্ট দরকার হয়। এটা যখন তৈরি করা হয়, বিল্ডিংটা রেডি হয়ে গেলে সাপোর্টটা আমরা খুলে ফেলি। ঠিক এখানেও দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা মানুষের ডেভেলপমেন্ট। তাকে দেখেন অনেকগুলো সাপোর্ট তাকে দেওয়া হচ্ছে, দিয়ে সে আসলে এই জায়গায় উঠেছে। এখানে কি লেখা আছে দেখেন, স্ক্যাফোল্ডিং ইজ অ্যান ইনস্ট্রাকশনাল টেকনিক whereby the teacher models the desired learning strategy or task, then gradually shifts responsibility to the students. একজন টিচার প্রথমে ঠিক করে ফেলে যে তাকে আসলে কতটুকু পর্যন্ত ডেভেলপ তার হবে, এরপরে তাকে সাপোর্ট দেয়, তাকে বিভিন্ন কাজ দেওয়া হয় এবং তাকে সহযোগিতা করা হয়, এবং একটা সময় সেই সাপোর্টটা খুলে ফেলা হয়। সাপোর্টটা ঠিক আছে, তোমাকে আমি সাইকেল চালাতে শিখাবো, এখন আমি সাইকেলের পিছনে 2টা এক্সট্রা চাকা লাগিয়ে দিয়েছি, এটা দিয়ে তুমি সাইকেল চালানো শেখা হয়ে গেলে চাকাটা আমি খুলে ফেলবো। অথবা আমরা আগে যখন চাকা ছিল না, তখন পিছনে আরেকজন ধরতো, ধরে ধরে তাকে সাইকেল চালানো শেখাতো। বা সাঁতার শেখানোর ক্ষেত্রে আমরা দেখি যে সাঁতার কেউ একজন ধরে তাকে পানিতে নিয়ে সাঁতার শেখাচ্ছে, একটা সময় যে তাকে ছেড়ে দেওয়া হয়, সে একা একাই সাঁতার শেখে। তো প্রত্যেকটা লার্নিং এ আসলে এই জায়গাটা আমাদের এনশিওর করতে হবে যে আমি আসলে তাকে কতটুকু সাপোর্ট করব, কোথায় যে ধীরে ধীরে সাপোর্টটা কমে নিয়ে আসবো।
ওর যখন বয়স হয়ে যাবে আমাদের স্টুডেন্টদের, বা একটা পর্যায়ে যে তাকে আসলে ছেড়ে দিতে হবে যে ঠিক আছে এবার তুমি করো, আমি তো তোমাকে এই পর্যন্ত হেল্প করলাম, এবার তুমি ট্রাই করো। সেই সেটা যদি আমরা না দিই তাহলে আসলে কখনোই সে শিখতে পারবে না। এখানে 3টা পয়েন্ট আছে। সাপোর্ট টু এক্সটেন্ড রিচ, তাকে বড় জায়গায় যাওয়ার জন্য সাপোর্ট করা। টাস্ক ওরিয়েন্টেড, অবশ্যই সেখানে অনেক ধরনের টাস্ক দিতে হবে আপনাকে, এবং এটা হবে টেম্পোরারি। আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সাপোর্ট দিবেন, এরপর সেটা আপনি আর সাপোর্ট দেওয়া কমিয়ে দিবেন, বা ধীরে ধীরে সাপোর্ট দেওয়া কমিয়ে দিবেন, এরপরে সে নিজে আসলে নিজেকে তৈরি করবে। স্ক্যাফোল্ডিং এর কয়েকটা ধাপ আমি এখানে বাংলায় লিখে দিয়েছি। শিক্ষার্থীকে দিক নির্দেশনা দেওয়া, ইনস্ট্রাক্ট করা, ইনস্ট্রাক্ট টু লার্নার, এরপরে তাদের বুঝতে সাহায্য করা। কোনো কিছু কঠিন জিনিস যখন তারা বুঝতে পারছে না তাদেরকে বুঝতে আমরা সাহায্য করব। প্রতিনিয়ত প্রতিক্রিয়া প্রদান বা ফিডব্যাক, কনস্ট্যান্টলি আপনাকে ফিডব্যাক দিতে হবে। স্টুডেন্টদেরকে যত আপনি ফিডব্যাক দিবেন তখন তারা আসলে কারেকশন হবে, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক করবে। যেমন আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে আমাদের টিচার ওরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই হোমওয়ার্ক গুলো দেয় আমরা অনেক সময় ফিডব্যাকটা দেই না, না দেওয়ার ফলে তারা আসলে এই স্ক্যাফোল্ডিং এর যে সুবিধা সেটাই থেকে তারা বঞ্চিত হয়, এবং তারা আসলে একটা সময় যে মোটিভেশন হারিয়ে তারা আর করে না কাজটা। তাদেরকে সহজ পদ্ধতিতে কাজ শেখাতে হবে এবং ধীরে ধীরে সহায়তাটা কমিয়ে নেওয়া হবে। এরপরে থার্ড যেটা আসছে সেটা হচ্ছে মোর নলেজেবল আদার বা MKO। এটা হচ্ছে যে আপনাকে এই যে স্ক্যাফোল্ডিং এর যে সাপোর্ট গুলো দেওয়া হবে, অথবা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা এই যে মাঝখানের সাপোর্ট, এখানে যে সাপোর্ট, এইখানে যে সাপোর্ট, এই সাপোর্ট সবগুলোই কি হতে হবে, একটু নলেজেবল হতে হবে। যে স্টুডেন্ট তার চেয়ে তার সাপোর্টারদেরকে আরেকটু বেশি জ্ঞানী হতে হবে, তাহলে আসলে এটা সম্ভব। তবে এটা শুধুমাত্র যে টিচার কিংবা বড় কেউ এমন না, এটা কিন্তু তার পিয়ার্স হতে পারে, তার বন্ধু হতে পারে, তার ছোট কেউ হতে পারে, সেটা একটা রিক্সাওয়ালাও হতে পারে, সেটা একটা গার্মেন্টস কর্মী হতে পারে। যেমন আপনি যদি একটা ক্লাসে আপনি যদি মনে করেন যে আজকে ক্লাসে আমি একটা গার্মেন্টস কর্মীর লাইফস্টাইল শিখাবো, সেক্ষেত্রে আমি যদি একটা গার্মেন্টস কর্মীকে এখানে ক্লাসে হাজির করি, বা আমরা জুমে কানেক্ট করলাম একটা গার্মেন্টস কর্মী, তার কাছ থেকে শুনলাম যে তাদের লাইফস্টাইলটা আসলে কেমন, তখন কিন্তু এটা মোর নলেজেবল হবে এটা, কারণ সে নিজে যেহেতু গার্মেন্টস কর্মী, তাহলে সে ইয়ে হবে, সে যেটা বলবে সেটা অনেক বেশি নলেজেবল। এভাবে আমরা বিভিন্ন শুধু ব্যক্তি না, আমরা বিভিন্ন ধরনের পেপার দিতে পারি, ভিডিও লিংক দিতে পারি, তাদেরকে বিভিন্ন ধরনের নিউজ লিংক দিতে পারি, যে ঠিক আছে এটার উপরে একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলটা তোমরা একটু পড়ে দেখো। আমরা তাদেরকে বিভিন্ন রিসার্চের লিংক দিতে পারি, এই রিসার্চে এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা তোমরা দেখো। এইভাবে তাদেরকে অনেক কিছু আমরা দিতে পারি, যেটি আসলে তাকে কি করবে, তাকে হচ্ছে স্ক্যাফোল্ডিং এই সাপোর্টটা দিবে, এবং এইখানে যেই মাঝখানে যেই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এইখানে তাকে হেল্প করবে, এর মাধ্যমে তার আসলে ডেভেলপমেন্ট হবে। ওকে, আমরা চলে এসেছি একেবারে, আমরা প্র্যাকটিক্যাল জায়গায় চলে এসেছি। এখানে দেখেন এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ক্লাসরুম, যেখানে কি হয়, একটা লার্নিং থাকে, সরি একটা লেকচার থাকে, আপনারা যে ক্লাস নেন সরাসরি একটা পিডিএফ থেকে আপনারা একটা ক্লাস নিলেন সেটি, আর একটা হচ্ছে তার মধ্যে একটা অ্যাসেসমেন্ট থাকে এবং কিছু বই থাকে, টেক্সট বুক থাকে, এটা হলো ট্র্যাডিশনাল। কিন্তু যদি আমরা চিন্তা করি যে আমরা সোশ্যাল কনস্ট্রাকটিভ লার্নিং, যেটা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখা, সেখানে আমরা দেখি যে এখানে কিন্তু অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়াল, আমরা টেক্সট বুক, নিউজ পেপার এগুলো ব্যবহার করতে পারি। এর সাথে আমরা ইলেকট্রনিক ম্যাটেরিয়াল যেমন প্রেজেন্টেশন, পডকাস্ট, ভ্যালিডেটেড নিউ ওয়েবসাইট, এগুলো আমরা দিতে পারি। আমরা বিভিন্ন ফ্যাসিলিটেটর নিয়ে আসতে পারি। দেখেন, ফ্যাসিলিটেটর নট টিচার। আমরা সোশ্যাল কনস্ট্রাকটিভ লার্নিং যদি আমরা চিন্তা করি, তাহলে একজন টিচার কিন্তু আসলে শুধু টিচার না, সে কিন্তু একজন ফ্যাসিলিটেটর, মানে সে আসলে ফ্যাসিলিটেট করবে
কোনটা শেখা দরকার, কোথায় পাবা, কি করবা, এখান থেকে শেখো, এই ফ্যাসিলিটেট করার দায়িত্ব একজন টিচারের। পিয়ার্স, তার সহপাঠীরা, এক্সপার্ট, আমরা কোন এক্সপার্টকে ক্লাসে নিয়ে আসতে পারি, আমরা ক্রিটিক্স, বিভিন্ন ধরনের যারা সমালোচক তাদেরকে নিয়ে আসতে পারি ক্লাসে। এরপরে আমরা উইকি, ব্লগ, পডকাস্ট, প্রেজেন্টেশন, ওয়ার্কিং মডেল, এই বিষয়গুলো আমরা এখানে যুক্ত করতে পারি, তাহলে আসলে সেটি একটা ভালো ক্লাস হবে। আচ্ছা, এই পর্যন্ত আপাতত আমরা থিওরিটিক্যাল আলোচনা করলাম। এখানে কারো কনফিউশন থাকলে একটু আপনারা কোশ্চেন করতে পারেন একটু আমাকে। স্যার আমার কিছু কনফিউশন ছিল স্যার। হ্যাঁ স্যার, ইলেকট্রনিক্স মিডিয়া ম্যাটেরিয়ালে আমরা পডকাস্ট কিভাবে ইনক্লুড করতে পারি একটা ক্লাসরুমে? আপনার এখানে পডকাস্ট লেখা আছে। হ্যাঁ, পডকাস্ট হচ্ছে কোনো পডকাস্ট যদি আপনার কাছে থাকে সেটা লিংক আপনি প্রোভাইড করতে পারেন, যে তুমি এই পডকাস্টে দেখো এই বিষয়ে ডিটেল আলোচনা আছে, এটি তোমরা দেখে নাও, এটা। মানে স্যার এটা ক্লাসরুমে ইন্টিগ্রেট করবো না, এটা ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে ইস্যুটা হচ্ছে যে আমি যদি সোশ্যাল কনস্ট্রাকটিভ ক্লাস নেই, ক্লাসে আসলে খুব বেশি কাজ আমার থাকবে না, আমি লেকচারে খুব বেশি না, এখানে আমি তাদেরকে বিভিন্ন ক্লাসে হোমওয়ার্ক দিতে পারি, তাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করে নিতে পারি, এবং তাদেরকে বিভিন্ন লিঙ্ক দিতে পারি যেটা দিয়ে তারা আসলে শিখবে এখানে। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন? স্যার এখানে যে বলা হয়েছে পিপল, হ্যাঁ, তো মানে ফ্যাসিলিটেটর নট টিচার, আবার মানে এখানে কি আমরা ক্লাসে আরেকজনকে নিয়ে আসবো, নাকি এখানে এক্সপার্টস বলা হচ্ছে যে তারা কি দুজন মিলে ক্লাস নিব, এরকম কিছু? না, এখানে যে ফ্যাসিলিটেটর নট টিচার বলতে আপনি নিজে, মানে একজন টিচারকেই বলা হচ্ছে যে একজন টিচার আসলে এখানে টিচারের রোলে থাকে না, উনি একজন ফ্যাসিলিটেটর রোল প্লে করে এই ক্লাসে, এই ধরনের ক্লাসে। ঠিক আছে, আর এছাড়া আপনি আলাদা এক্সপার্ট নিয়ে আসতে পারেন আপনি ক্লাসে। ঠিক আছে, আজকে দেখো যে আমরা তো আজকে যে বিষয়ে পড়াশোনা করছি, যেমন আমি যদি বলি যে আজকে আমরা জ্বালানি শক্তি নিয়ে, যে ক্লাস 6 আছে সম্ভবত বা 7-8 আছে, যে জ্বালানি নিয়ে আমরা একটা আলোচনা করব আজকে, হ্যাঁ, বা এনার্জি নিয়ে আলোচনা। আমি একজন এনার্জি বিশেষজ্ঞ নিয়ে এসেছি, তিনি আমাদের তার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে নিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এক্সপার্টকে যুক্ত করতে পারি ক্লাসে। অথবা যেটা আমি বললাম যে আমরা যদি বলি যে আমরা আমাদের এখানে ছোটদের ক্লাসে আমরা আমাদের আশপাশে অনেক বিভিন্ন পেশাজীবী আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, যেমন আমি যদি বলি যে আমরা একটা কৃষি কাজ নিয়ে, যদি একটা গাছ লাগানো নিয়ে যদি একটা ক্লাসে আমরা একজন কৃষককে নিয়ে আসতে পারি, তিনি আসলে গাছ লাগানো বা কিভাবে বীজ থেকে গাছ হয় সেটা তার অভিজ্ঞতা থেকে উনি সেটা বললেন। এখানে একজন কৃষককে আমি এখানে নিয়ে আসতে পারি, তিনিও আসলে ওইটার এক্সপার্ট হতে পারেন। হ্যাঁ, একজন রিক্সা চালককে নিয়ে আসতে পারি, যে রিক্সা কিভাবে চালানো হয়, বা একটা রিক্সাওয়ালার কি কি কষ্ট, অথবা সে আসলে কি খায় না খায়, আমরা মানে যেই টপিকের জন্য যার দরকার এরকম আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর কারো কোনো কনফিউশন আছে? স্যার, ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস আর প্রোডাক্টের মধ্যে ডিফারটা কোথায় হলো, পার্থক্যটা কোন জায়গায় হলো? স্যার এটা কি আউটকাম রিলেটেড হতে পারে, যে আমি ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস আমি সেগুলো প্রোভাইড করছি, এন্ড অ্যাজ এ প্রোডাক্ট ওরা আমাদেরকে কোনটা প্রোভাইড করছে? ফর এক্সাম্পল ওদেরকে একটা ব্লগ টাইপের কিছু একটা লিখতে দিলাম, বা একটা প্রেজেন্টেশন তাদেরকে প্রেজেন্ট করতে বললাম, ইজ ইট লাইক দ্যাট? হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন তাকে একটা প্রেজেন্টেশন লিখতে দিলেন, লেখার সময় আপনি হয়তো তাকে বিভিন্ন লিংক সোর্স তাকে আপনি দিতে পারেন, যে তোমরা এখানে এই ইয়েটা পাবে, এই ব্যাপারে অনেক কিছু পাবে, হ্যাঁ, এই ফ্যাসিলিটিটা তাকে করতে হবে, করলে সে হয়তো সেই লিঙ্কগুলো, অথবা আপনি বললেন যে তুমি গুগলে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে তুমি অনেক কিছু পাবে, তো গুগলে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে সে সেগুলো স্টাডি করলো, করার পরে সেই পেপারটা, সেই অ্যাসাইনমেন্টটা সে রেডি করে নিয়ে আসলো। হ্যাঁ, এটা হতে পারে। Sir, what is the difference, like validated websites? How come this is a electronic material? মানে material বলতে like, মানে if it is like মানে টেক্সটবুকের জায়গায় material use করছি, in that case it is fine. The টেক্সটবুকের জায়গায় আমি validated website থেকে কোনো একটা পেজ দেখালাম, but it should be in the classroom, right? We are
differing between the normal traditional classroom and the social constructing learning. If these are two হ্যাঁ differences between the classrooms, তাহলে তো আমি বুঝবো যে ক্লাসরুমের মধ্যে এই জিনিসগুলো করা হবে। Am I right? So আমরা না ইলেকট্রনিক ম্যাটেরিয়াল বলতে মানে ইলেকট্রনিক ম্যাটেরিয়ালের মানে ম্যাটেরিয়ালস বলতে টেক্সট বুক ম্যাটেরিয়াল একটা, ইলেকট্রনিক ম্যাটেরিয়াল একটা। So আমরা টেক্সট বুক ম্যাটেরিয়াল ইউজ করছি না, আমরা ইলেকট্রনিক ম্যাটেরিয়াল ইউজ করছি। ওই ইলেকট্রনিক ম্যাটেরিয়াল গুলো হচ্ছে প্রেজেন্টেশন, it can be a download from past podcast, it can be some validated websites. These are the electronic materials if I'm not wrong, right? হ্যাঁ হ্যাঁ না এখানে দেখেন আমি কিন্তু এখানে প্রথমে বলেছি যে ট্র্যাডিশনাল ক্লাসরুমে এই যে টেক্সট বুক এটা কি আমরা সবসময় পড়াই না তো, আমরা একটা অংশ আলোচনা করে বাকিটা কিন্তু তারা নিজেরা পড়ে। অ্যাসেসমেন্ট কিন্তু ক্লাসের বাইরেও হয়, তো লেকচারটা সরাসরি ক্লাসে হয়। তো আমরা নতুন যেই মানে এই সোশ্যাল কনস্ট্রাকটিভ ক্লাসে কি হবে, এখানে তাকে অনেক ধরনের সোর্সের সাথে তার কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তো এটা যে আপনি ক্লাসে কি হবে, ক্লাসে আপনি লেকচারটা কম হবে বাট ক্লাসে বিভিন্ন ধরনের গ্রুপ ওয়ার্ক হবে, মানে প্রেজেন্টেশন হবে, এই ধরনের অ্যাক্টিভিটি বেশি হবে ক্লাসে, কিন্তু ক্লাসের বাইরে তারা এই কাজগুলো করবে। এই সোর্স গুলো তাদেরকে ওপেন করে দেয়। ক্লাসের বাইরে হইলে স্যার will not the thing be called like assignments? হ্যাঁ হ্যাঁ ক্লাসের বাইরে যখন কোনো কিছু আমি করতে দিব ওগুলোকে তো আমরা অ্যাসাইনমেন্ট বলবো, রাইট? হ্যাঁ অ্যাসাইনমেন্ট বলতে পারে, প্রেজেন্ট হ্যাঁ আপনার ক্লাস অ্যাসাইনমেন্ট দিতে পারে, হ্যাঁ রাইট। ওকে, থ্যাংক ইউ। প্রজেক্ট তৈরি করতে দিতে পারি আমরা। হ্যাঁ ওকে, আমরা এখন এই যে আলোচনাটা হলো এতক্ষণ সেটার উপরে আমরা একটা গুগল ফর্ম দিব আমি, আপনারা একটু আপনাদের জায়গা থেকে গুগল ফর্মটা একটু পূরণ করবেন। এরপরে সেই ফর্ম রিপ্রেজেন্টেশন মানে সেটার যে রেসপন্স সেটা অনুযায়ী আমরা একটু কথা বলবো। ওটা 1 মিনিট সময় দেন, আমি গুগল ফর্মটা বের করে নিচ্ছি একটু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের তো অনেকেরই 5টায় ক্লাস আছে, সো 5টার আগে কি এটা শেষ হবে? আমাদের তো আবার একটু আগেই জয়েন করতে হয়, ম্যাটেরিয়ালস রেডি করতে হয়, দ্যাটস ওয়াই আই এম আস্কিং। হ্যাঁ মোটামুটি Agreed. আমরা 5টার মধ্যেই শেষ করার চেষ্টা করছি। হ্যাঁ 5টার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি গুগল ফর্মটার ফিল আপটা কি আমরা ম্যানুয়ালি করব নাকি আমাদেরকে গুগল ফর্মের লিংক দিবে আমরা করব? আপনাদেরকে লিংক দেওয়া হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ আমি লিংক দিচ্ছি, আমি আপনারা এখানে চ্যাট বক্সে যান, আমি লিংকটা দিয়েছি চ্যাট বক্সে, দেখেন। আমরা একটু 2 মিনিটস টাইম নিব এটা পূরণ করে দেওয়ার জন্য। স্যার আই নিড অ্যাক্সেস, এখানে দেওয়া হচ্ছে অ্যাক্সেস লাগছে। আচ্ছা আমি একটু দেখছি। হ্যাঁ Yes, sir. দেখাচ্ছে you need access, so please give us. এখন দেখেন তো একটু। জি স্যার, এখন হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে যে একটা ইমেইলে আমাদেরকে অ্যাক্সেসটা দেওয়া হবে, ইমেইলটা এখনো আসেনি। নিচে একটু রিফ্রেশ করেন, তাহলে আপনি পাবেন অ্যাক্সেস।
আচ্ছা, এখানে একটা মেইল আসার কথা, এরকম কিছু? আসলে আমি কোনো ফর্ম পাইনি, বাট ইটস সেইং দ্যাট আই হ্যাভ অলরেডি রেসপন্ডেড। আমি বুঝতে পারলাম না। উম, প্রবেশ করুনে ক্লিক করলে মেইল আইডি চাচ্ছে স্যার, আসাদ স্যার। আচ্ছা, আমি আবার দিয়েছি লিংক, এবার ক্লিক করেন তো। মেইল আইডি দিয়ে লগ ইন করতে হবে, এটা তো গুগল ফর্ম। আপনার মেইল দিয়ে আপনি যে মেইলে আপনি কাজ করেন সেই মেইলে লগ ইন করতে হবে। ও, সিন্স এটা গুগল ফর্ম, আপনার একটা ইমেইলের থ্রুতে আপনার একটা রেসপন্স যাবে। সময় দিলে ভালো হবে, কারণ আমাদের অনেকগুলো মেইল আইডি লগ ইন করা, বাচ্চা এটা ক্লাস মনে করে, হয় হাজবেন্ড করে, টিচার্স আমাদের যে কমন কনফিউজিং গ্রুপ হয়ে আছে, যাচ্ছে এটা। টিচার্স আপনারা সবাই সুইচ করে নেন এটা তাদের একটু অফিসিয়াল যদি মেলে। আমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হয় ভালো গ্রুপে হতো, দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ, খুবই ভালো হবে, correct। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে। আদর্শলিপি টিচার গ্রুপে দিয়ে দেয়া হয়েছে। আদর্শলিপি টিচার্সদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন। ট্রেনিং এ আছে এসকে তে তো দেয়া হয়নি মিস, পাচ্ছি। প্লিজ একটু ওয়েট করেন, একটা মিনিট দিচ্ছি। মজারু টিচার্স ফ্যামিলিতে সবাই আছে না, ওখানে দিলে তো মনে হয় হয়ে যায়। আচ্ছা, মজারু টিচার যারা ফ্যামিলিতেও দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা অ্যাবাকাসের টিচার আছেন তাদেরকে অ্যাবাকাসের গ্রুপে দেওয়া হয়েছে, আর মজারু টিচার্স ফ্যামিলি থেকেও আপনারা পাবেন। এসিকে তে দেয়া হয়েছে, একটু চেক করুন। আমাদের মজারো টিচার্স ফ্যামিলি যে মেইন গ্রুপটা আছে সেই গ্রুপেই কিন্তু লিংকটা দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় আপনারা সবাই যদি এখান থেকে করতে না পারেন তাহলে ওই গ্রুপ থেকে গুগল ফর্মটা নিয়ে ফিল আপ করে দিতে পারেন। আচ্ছা, এখানে যে কোর্সের ডিটেলস দেওয়া যাচ্ছে মানে দিতে যাচ্ছে, এখানে কোর্সে কি লিখবো? আমরা কি কোর্সে মানে ক্লাস নিচ্ছি, ওটা কি ইনপুট করবো? আপনাদের যেই কোর্সে ক্লাস নেন বা যে কোর্সের টিচার, এই কোর্সের নামটা লিখলেই হবে। কিন্তু বলতে পারে না। যারা সেক্ষেত্রে অ্যাবাকাস তারা অ্যাবাকাস লিখুন, যারা এসিকে তারা এসিকে লিখুন। এখান থেকে একটা স্তর থেকে আরেক স্তরে উন্নতি করা কিসে হয়? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ, শুনতে আমাকে? পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম, স্কোর দেখা যাচ্ছে, কিন্তু সম্ভবত একটা কোয়েশ্চেনের অ্যান্সার কারেক্ট অ্যান্সারটা দেওয়া নাই। ওটা একটু কাইন্ডলি আপনারা একটু রিচেক করে দেখতে পারেন। আচ্ছা, আমি এটা চেক করছি এবং আপনাদের সাথে শেয়ার করব। সবারটা শেষ হোক। হ্যাঁ, জি, দেখছি। ধন্যবাদ। সবাই কাইন্ডলি একটু মিউট থাকবেন, নিজেরা একটু চেক করবেন আপনারা মিউট হয়ে আছেন কিনা।
জি স্যার 4 নাম্বার কোয়েশ্চেনটার কারেক্ট আনসার মনে হয় যে এটা কারেক্ট অ্যান্সার কোনোটাই দেওয়া ছিল না, ওটা আমি পরে দিয়ে দিয়েছি। এখন থ্যাংক ইউ আপনার রিফ্রেশ করলে চলে আসবে এটা। তার আনসারটা কি সঠিক আছে? মনে হচ্ছে একটু ভুল আসলো এখানে 4 নাম্বার কোশ্চেনে। স্যার এটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হবে না? জি স্যার, এটা তো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হবে না স্যার। কারণ অ্যাসিস্টেড বাই টিচার। একটু সব শেষ হোক, আমরা একসাথে প্রেজেন্টেশন করি। এটা সবাই দেয়া শেষ করেন। আচ্ছা, আমরা এখন একটু রেসপন্স গুলো দেখি। সবার তো শেষ, তাই না? Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. স্যার আমি এখানে কোর্সের নামটা লার্নিং প্রসেস অ্যান্ড টিচিং মাইন্ডসেটটা দিয়ে ফেলছি, এটা কি সমস্যা হবে? ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমি তো এসই কে দিয়েছি কোর্সের নাম, আমি যে কোর্সটা কন্ডাক্ট করছি ওই কোর্সটার নাম দিয়েছি। ঠিক আছে, সমস্যা নেই। আমরা দেখি একটু। স্যার একটা একটা তো যেটা জানতাম, যেটা ভুল আগেরটা আর কি ছিল, সেটা তো আমি আগে দিয়ে ফেলেছি, সেটা তো ভুলই আসছে আমারটা স্যার। রাইট অ্যান্সার জানতাম, যেহেতু ওখানে দেয়া ছিল না, সো আই হ্যাড টু টেক অ্যানাদার অপশন। ইয়েস স্যার, সেম ইস্যু স্যার, 4 নাম্বারটা আমারও সেম হয়েছে। আমরা একটু দেখি। 4 নাম্বারটা তো আই গেস ইট শুড বি লাইক জোন অফ না, প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্ক্যাফোল্ডিং এর যেটা স্ক্যাফোল্ডিং প্রথমে ছিল না। ইয়েস, না স্ক্যাফোল্ডিং প্রথমে ছিল না স্যার। আমি তো গুগল ফর্মে আপনি যখন চ্যাট বক্সে দিয়েছেন আমি তখনই পূরণ করেছি, ওখানে স্ক্যাফোল্ডিং তখন ছিল না। জি স্যার, স্ক্যাফোল্ডিং আচ্ছা, ছিল না। আমরা স্ক্যাফোল্ডিং ছিল না। না পরে হ্যাঁ, আমাদের কিছু এগুলা কিছু ভুল মানে হয়েছে কারেকশন যেগুলো করা পরে হয়েছে, আমি একটু আলোচনা করি স্ক্যাফোল্ডিং একটু। তো আমি পেয়েছি এবং আমার আনসার তো কারেক্ট এসেছে। আমাদের আমি তো কিন্তু সবার ভুল আগে হয়েছে, মানে সেটা আমরা ভুল আচ্ছা, যখন একটু fill up একটু একটু করলাম সবাই তখন সবাই আমরাও সবাই পেয়েছি একটু সাইলেন্ট 3 হই, আমরা নাম্বার একটু কোয়েশ্চেন। আলোচনা করি। ঠিক আছে, আমাদের আগেরগুলো ভুল একটু হয়েছে সাইলেন্ট, আগে সবাই থেকে সাইলেন্ট। করার। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিডব্যাক না দেওয়া শিক্ষার্থীর হোমওয়ার্ক দেওয়া বন্ধ করে দিয়েছে, এটা লার্নিং প্রসেসের কোন দৃষ্টিভঙ্গির উদাহরণ? এটা বিহেভিয়ারিজম। এটা কারো কনফিউশন থাকার কথা না, তারপরে কয়েকজন একটু ইয়ে করেছেন যে এটা একটা ফিডব্যাক আমরা বলছি যে একটা রেসপন্স মানে রিইনফোর্সমেন্ট বা একটা রিওয়ার্ড হিসেবে এটা কাজ করে।
এবং এটি কনসিকুয়েন্স হ্যাঁ একটা কনসিকুয়েন্স। ওকে, এরপরে আসি একই ধরনের ক্লাস সব সব বয়সের জন্য প্রযোজ্য নয়। এটা তো আমি বলেছি যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে মেন্টাল প্রসেস, এই প্রসেসরটা বয়সে বয়সে এটা মানে বছরে বছরে এটা ডেভেলপ হয়। সুতরাং এক একটা বয়সের এক এক ধরনের এক এক স্টাইলের ক্লাস নিতে হবে। তো সেই অনুযায়ী আমরা এটা দেখছি যেটা কগনিটিভ ডেভেলপমেন্টের দৃষ্টিভঙ্গি। এরপরে একজন শিক্ষার্থী অ্যাবাকাসের ভিজুয়াল শেখানো হলো, এরপর টিচার বারবার তাকে যে অনুশীলন করালেন, নিয়মিত হোমওয়ার্কে ফিডব্যাক দিলেন, গতি ও নির্ভুলতা বাড়ানোর জন্য মোটিভেশন দিলেন। এরপর একসময় শিক্ষার্থী নিজেই খুব দ্রুত নির্ভুলভাবে ভিজুয়াল সাম করতে শুরু করলেন। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে যে স্ক্যাফোল্ডিং। তার কারণ হচ্ছে এখানে কিছু স্পেসিফিক কিছু বিষয় বলা হয়েছে, এটা দেখে আপনাদের বোঝার কথা। সেটা হচ্ছে যে একটা সময় সে নিজে নিজেই করতে পারছে, একটা সময় পারতো না, তাকে স্ক্যাফোল্ডিং করা হলো, তাকে সহজে সাপোর্ট করা হলো, এবং একটা সময় যে নিজেই এটা করেছে। এটা ম্যাক্সিমাম আপনারা ইয়ে করেছেন। এরপরে আমরা এটা একটা সমস্যা ছিল, এটা পরে আমি ঠিক করে দিয়েছি। একজন শিক্ষার্থী ইংরেজি শব্দ জানে, বাক্য গঠনও করতে পারে, কিন্তু বলতে পারে না। তার মানে তার একটা ভয় ছিল। শিক্ষক তার সাথে সহজভাবে কথা বলে তার ভয়টা কাটিয়ে দিলেন। এভাবে শিক্ষার্থীকে একটা স্তর থেকে আরেক স্তরে উন্নতি করা, এই স্তর দিয়ে আসলে বোঝানো হয়েছে যে এটা আসলে একটা জোন ছিল, সেই জোন থেকে আরেকটা জোনে উন্নীত করা হলো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কিন্তু স্যার এটা আমাকে ক্রস আউট করা হয়েছে, এটাতে আমাকেও ক্রস আউট করা হয়েছে। এখন রিফ্রেশমেন্ট দিলে আবার আপনি পাবেন মার্ক। আচ্ছা জি স্যার এসেছে, জি এসেছে। হ্যাঁ, তখন এটা ভুল ছিল, এজন্য এটা ইয়ে হয়েছে। কিন্তু ওকে, স্ক্যাফোল্ডিং এর ব্যাপারটা কি হবে? ওটা তো তখন অপশনটা শো করতেছিল না আমরা যখন অ্যানসার স্যার দিলাম। স্ক্যাফোল্ডিং অপশনটা ছিল না কিন্তু। না অপশন ছিল। হ্যাঁ, পরে পরে এটা অ্যাড করা এটা হয়েছে। না স্যার ছিল না না। স্যার অপশন ছিল না, অপশন ছিল না। একদম প্রথমে যখন ঢুকেছি তখন ছিল না, প্রথমে যারা দিয়েছি আমার মনে হয় ছিল। আমাদের অপশনটা পাইনি পেয়েছি। আমরা পাইনি। স্ক্যাফোল্ডিংটা ছিল প্রথমেই, কিন্তু না, আমার ক্লিক ধারণা করা যেত প্রথমে যারা ফার্স্টে। ওপেন করেছি, আমি বলি প্রথমে যারা ওপেন করেছি তাদেরটা হয়তো ছিল না, কারণ আমি আমারটা তো কয়েকবার খেয়াল করলাম, তো আমার ভুল হওয়ার কথাই না। তারপরে আমারটা ভুল আসছে, তার মানে ওটা ছিল না। করেছিলাম আমরা পাইনি, আর আমাদের এখন হ্যাঁ, রিভিউজ কারণ আমরা চ্যাট বক্স সাবমিট থেকে করতে ওপেন পারছি না করেছিলাম আমরা। সমস্যা। হ্যাঁ আমরা আচ্ছা, একটু সাবমিট করতে পারছি না। সাইলেন্ট থাকে। আচ্ছা, আমি কোন নতুন কোন অপশন যোগ বিয়োগ করা হয়নি এখানে। রাইট অ্যানসারটাতে দু এক জায়গায় ভুল ছিল সম্ভবত, সেটা ঠিক করেছি আমি। হ্যাঁ, এছাড়া কোনো অপশন আমরা যোগ বিয়োগ করিনি আমি। স্যার এটা আপনাদের স্ক্যাফোল্ডিংটা ছিল বা ওখানে ক্লিক করা যাচ্ছিল না, এজন্য আমরা হচ্ছে জোন অফ যেটা ছিল হ্যাঁ, জোন ওখানে অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে দিয়েছি স্ক্যাফোল্ডিংটা এই ছিল, কারণে। আচ্ছা, কিন্তু ঠিক আছে, ওখানে ক্লিক করা যাচ্ছিল না। ঠিক আছে। আমরা এটা নিয়ে আর আলোচনা না করে আমাদের আরো কিছু আলোচনা আছে, শেষ করবো আমরা। এটা আমরা বলেছি। আচ্ছা, মোর নলেজেবল, এটা হচ্ছে যে আমরা বলেছি যে কেউ হতে পারে এটা, যদি সংশ্লিষ্ট বিষয়ে যদি সে আরো মোর নলেজেবল হয় তাহলে সেই আসলে এমকেও। হ্যাঁ, এখানে সহপাঠী হতে পারে, এখানে শিক্ষক হতে পারে, এরাও হতে পারে, কিন্তু এটা হচ্ছে আমি বলেছি যে টোটাল সবকিছু যে কেউ হতে পারে। এটা অক্ষর জ্ঞান নাই, সেও আসলে মোর নলেজেবল আদার্স হতে পারে। আচ্ছা, সামাজিক গঠনমূলক ক্লাসের উদাহরণ এর ম্যাক্সিমাম বলেছেন যে শিক্ষক ক্লাস শেষে একটা কাজ দিবেন, নিউজ লিংক দিবেন, এরপরে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক দিবেন। এটা একটা সামাজিক গঠনবাদের একটা ক্লাস। অনেকে এটা দিয়েছেন, একটা গাছের পাতা এনে সবাইকে বুঝিয়ে দিলেন পাতার এটা একটা ক্লাস, এটাও একটা ইন্টারেক্টিভ ক্লাস। এটার চেয়ে এটা বেশি সোশ্যাল কনস্ট্রাকটিভ। স্যার আদর্শ লিপির জন্য তো অবশ্যই 4 নাম্বার অপশনটাই ধরা উচিত, কারণ 4 নাম্বার এখানে সোশ্যাল দেয়া কনস্ট্রাকশন পসিবল কি হয় হচ্ছে না। আমার বলেন, এখানে সোশ্যাল কনস্ট্রাকশনটা কি হচ্ছে? স্যার আমি যেটা বোঝাতে চাচ্ছি, আদর্শ লিপির যে স্টুডেন্ট, আমার বলেন এই যে লাইনটা, এই লাইনের সোশ্যাল কনস্ট্রাকশনটা কোথায়? একটা গাছের পাতা আপনি আনলেন, পাতাটা বুঝিয়ে দিলেন, এরপরে সবাইকে পাতাটা আঁকতে দিলেন, এখানে সোশ্যাল কনস্ট্রাকশনটা কি আছে? সামাজিক গঠনমূলকের ক্ষেত্রে তাহলে হয়তো বা স্যার প্র্যাকটিক্যাল নলেজ ডেভেলপ হবে স্যার জিনিসটা দেখে। না হবে, কিন্তু সেটা তো আপনার কগনিটিভ ডেভেলপমেন্টে আছে। আপনি তো সবার জন্য সবকিছু না, এখানে অন্যভাবে হতে পারে। এটা অন্য ক্যাটাগরিতে পড়বে। হ্যাঁ, অন্য ক্যাটাগরিতে পড়বে। আমি তো বলছি না এটা খারাপ, এটাও তো ভালো, কিন্তু এটা সোশ্যাল কনস্ট্রাকশনের মধ্যে পড়ছে না, আমি সেটা বলছি। কারণ এখানে সোশ্যাল কনস্ট্রাকশন আছে, তাকে অনেক ধরনের কাজ দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের সাথে কাজ করবে, গ্রুপ ওয়ার্ক মানে একটা সোশ্যাল কনস্ট্রাকশন। এরপরে বিভিন্ন নিউজ লিংক দেওয়া হয়েছে, সেগুলো
তারা পড়বে, এটা একটা এমকেও এখানে ইয়ে করা হয়েছে। ঠিক আছে, জি ঠিক আছে। ওকে ওকে ওকে, আমরা এটা শেষ করি, আমাদের আরো অনেকগুলো কাজ আছে, আমরা খুব দ্রুত হবে আমাদের। স্যার আমার তো স্যার 5 ক্লাস তো শুরু ক্লাস হয়ে গেছে আছে, স্যার। আমরা কি করব? স্যার আমারও 5টা বাজে ক্লাস আছে। স্যার ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, যাদের এখন ক্লাস স্টার্ট, আমরা অল্প সময়ের মধ্যে জাস্ট স্লাইড গুলো দেখে শেষ করে ফেলবো। এরপরে আমি একটা অ্যাসেসমেন্ট দেবো, সেটা আর এখানে আলোচনা করব না, আপনারা পরে আমরা এটা শেয়ার করব। আমি একটু সরাসরি চলে যাই। ইয়েটা দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার, এই স্লাইড গুলো আমাদের সাথে শেয়ার করবেন না? জি ইনশাআল্লাহ করব। স্যার একটু ভিউ মোডটা বড় করলে ভালো হতো আর কি, প্রেজেন্টেশন মোডে নিলে ভালো হতো। স্লাইড শোতে দিলে বেটার হতো স্যার। ওকে, আমরা এখানে আছি টিচার কম্পিটেন্সিস। একজন শিক্ষকের আসলে কি কি সক্ষমতা, কি কি যোগ্যতা, কি কি স্কিল থাকা দরকার, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা খুব দ্রুত আগাবো, কারণ আপনারা এটার সাথে সবগুলোর সাথে পরিচিত। আচ্ছা, এখানে দেখেন, আমরা দেখি একজন ড্রাইভার, তার কি স্কিল, আমরা জানি সে গাড়ি চালাতে পারে। একজন ডক্টর, সে তার মানে পড়াশোনা ছাড়াও তাকে আসলে অনেক কিছু জানতে হয়, অপারেশন করতে জানতে হয়, ওষুধ সম্পর্কে জানতে হয়, রোগীকে ডায়াগনোসিস করতে হয়, এরপরে বিভিন্ন ধরনের কাজ তাকে জানতে হয়, অনেক স্কিল দরকার হয়। কিন্তু একজন টিচারের স্কিলটা আসলে কি? কিন্তু এখানে দেখেন তিনটাই অনেক ঝুঁকিপূর্ণ। একজন ড্রাইভার অনেক যাত্রী নিয়ে রাস্তা চলাচল করছেন, তার মানে তাকে ড্রাইভিং এর স্কিল দরকার আছে। একজন ডক্টর অনেক ঝুঁকি নিয়ে, একজন রোগীরা অনেক ঝুঁকিতে থাকে, এবং একই সাথে স্টুডেন্টরাও, তাদের লাইফ কিন্তু একটা ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতে, টিচারদের হাতে। তাহলে আপনাদের স্কিল আসলে কি? এটা কি শুধুমাত্র আপনি যে বিষয়ে পড়াচ্ছেন সেটা নিয়ে আপনার অনেক জ্ঞান? তাহলে তো এই ডাক্তারের ক্ষেত্রে তাই হতো, যে শুধুমাত্র বই পড়ে ডক্টর হচ্ছে সে আসলে ভালো ডাক্তার হতো। তার কিন্তু আসলে আদার্স অনেক ধরনের স্কিল দরকার হয়। একইভাবে আপনি বই পড়েও আপনি কিন্তু ড্রাইভার হতে পারবেন না। তাহলে টিচারের কি কি স্কিল আছে সেটা নিয়ে আমরা সরাসরি আলোচনা করি। এটা একটু দেখেন, এটা হচ্ছে কগনিটিভ, মানে এটা হচ্ছে বেঞ্জামিন ব্লুম, উনি একজন এডুকেশনাল সাইকোলজিস্ট। তো ওনার একটা ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে, সেটা হলো ব্লুমস ট্যাক্সোনমি। ব্লুমস ট্যাক্সোনমির একটা বই আছে, সেটা হচ্ছে এডুকেশনাল অবজেক্টিভস। সেখানে তিনটা মেইন অবজেক্টিভস এর কথা বলা হয়েছে, যে এডুকেশনটা আসলে কেন। একটা হচ্ছে কগনিটিভ মেন্টাল স্কিল, একটা হচ্ছে অ্যাফেক্টিভ বা গ্রোথ ইন ফিলিংস অর ইমোশনাল এরিয়া, এটা হচ্ছে ইমোশনাল বা লাভ, আপনার দিকে অ্যাফেকশন। এটা হচ্ছে কগনিটিভ নলেজ, আর একটা হচ্ছে সাইকোমোটর বা ফিজিক্যাল স্কিল। এই তিনটা ডেভেলপমেন্ট হলেই আসলে সে মানে শিক্ষিত হিসেবে আমরা বলতে পারি। কাইন্ডলি আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে? একটু ইকো হচ্ছিল, এই জন্য শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, নাইস ক্লিয়ার। ওকে, আমরা বলছি যে বেঞ্জামিন ব্লুমের যে ইয়ে আছে, বই আছে, এবং তার যে থিওরি, সেটা হচ্ছে ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস। তো সেখানে আমরা দেখি যে এডুকেশনের অবজেক্টিভস আসলে তিনটা। একটা হচ্ছে মেধার উন্নয়ন বা কগনিটিভ ডেভেলপমেন্ট বা মেন্টাল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে অ্যাফেক্টিভ বা গ্রোথ অফ ফিলিংস মানে ইমোশন, আর একটা হচ্ছে সাইকোমোটর বা ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিল। এই তিনটারই হচ্ছে একটা এডুকেশনের জন্য দরকার হয়। তো আমরা যখন একজন টিচারের ক্ষেত্রে বলবো, টিচারকে আসলে এই তিনটা জায়গায় আসলে মানে যোগ্য হয়ে উঠতে হবে। একইভাবে তাকে সাবজেক্ট ম্যাটার নলেজ তার থাকতে হবে, তার অ্যাটিটিউড কেমন হবে সেটা একটা বিষয়, আর একটা হচ্ছে সে তার আসলে স্কিলটা কেমন, এই ক্লাস নেওয়ার স্কিল, নলেজ, অ্যাটিটিউড এবং স্কিল, এই তিনটাই হচ্ছে একজন টিচারের সবচেয়ে বড় মানে মেইন যোগ্যতা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা এই কথাটা এখানে বলা হচ্ছে যে কোর কম্পিটেন্সিস হচ্ছে কগনিটিভ নলেজ, অ্যাফেক্টিভ বা ইমোশনস এবং সাইকোমোটর ডুইং। আচ্ছা, এই কাজটাই এখন আমরা একেবারে সরাসরি প্র্যাকটিক্যালে যাই। আমাদের আসলে কি কি স্কিল থাকা দরকার? সাবজেক্ট ম্যাটার নলেজ, এটা হচ্ছে প্রথমটা, যেটা কন্টেন্ট মানে নলেজ। এরপরে কমিউনিকেশন স্কিল, এটা হচ্ছে আমরা দেখি এটা হলো কমিউনিকেশন আমরা কিভাবে করব স্টুডেন্টদের সাথে সেটি।
ইনস্ট্রাকশনাল প্র্যাকটিস ক্লাস কিভাবে আমরা দিব সেটা, ইভ্যালুয়েশন কিভাবে করব আমরা, ইকুইটি বা ন্যায্যতা, এবং প্রবলেম সলভিং সমস্যা সমাধান করা, এবং প্রফেশনালিজম। এগুলো হচ্ছে একজন টিচারের যোগ্যতা। আমরা সরাসরি পরের স্লাইডে চলে যাই, সময় কম আমাদের। জেনারেল, আচ্ছা, সাবজেক্ট ম্যাটার নলেজ হচ্ছে আপনি যেই টপিকে পড়াবেন সেটা সম্পর্কে আপনার একটা গভীর জ্ঞান থাকতে হবে, একটা ডিপ নলেজ থাকতে হবে। আপনি ভাষা নলেজ নিয়ে আসলে আপনি ক্লাস নিতে পারবেন না। এরপর কমিউনিকেশন স্কিলে আপনাকে খেয়াল করতে হবে আপনার স্টুডেন্টদের বয়স কত, তার কোন লেভেলে আছে সে, তার কোথায় ডেভেলপমেন্টটা কেমন, তার জেন্ডার কি, সে ছেলে নাকি মেয়ে নাকি অন্য কোনো তৃতীয় লিঙ্গ আছে, রেস, তার কোনো বর্ণ পরিচয় আলাদা কিনা, তার সে কোন জাতির কোন উপজাতি, তার ভাষাগত কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো ভাষার কিনা। এরপরে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সে আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এই সব কিছু চিন্তা করে আসলে তার সাথে আপনার আচরণটা হবে। এই সব জায়গায় আসলে আপনি একটা ভালো প্রফেশনাল আচরণ যদি এখানে করতে পারেন, কমিউনিকেশন করতে পারেন, তাহলে আসলে আপনি একজন ভালো টিচার। এরপরে এটা শুধু না, এরপরে বলছে যে ইন্টারাক্টস উইথ স্টুডেন্টস, ফ্যামিলিজ এন্ড কলিগস। আপনার কলিগদের সাথে, আপনার অন্যান্য টিচার, মজারুর অফিসিয়ালস সহ আপনার ফ্যামিলি, আপনার স্টুডেন্টদের সাথে আপনার আসলে কমিউনিকেশন ইন্টারাকশনটা কেমন, কতটুকু প্রফেশনাল, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এরপরে আমরা দেখি ইনস্ট্রাকশনাল প্র্যাকটিস, এটা হচ্ছে আসলে কার জন্য কেমন ক্লাস প্রযোজ্য, সেটা নিয়ে আমরা আগের আলোচনায় কিছুটা করেছি, সেটিকে মাথায় রেখে আমাদের ক্লাসগুলো নেয়া। এরপরে আমরা দেখি এখানে ওই বিষয়টা আসছে যে আমরা ক্লাসটা কিভাবে নিব, ক্লাসের কি কি অ্যাক্টিভিটি থাকবে, কোন বাচ্চার জন্য কেমন ক্লাস নিব, কে দুর্বল কে সবল, তার জন্য কি করতে হবে, এই সবকিছু হচ্ছে ইনস্ট্রাকশনাল প্র্যাকটিস। এরপর হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনে আপনাকে গুরুত্ব দিতে হবে স্টুডেন্টদের ক্রিয়েটিভিটিকে। আমরা অনেক সময় টিচাররা কি করি, টিচার যেটা বলেছে সেটাই হবে। দেখেন এই ছবিতে এটাই বোঝাচ্ছে, ও এই সুন্দর একটা প্রজাপতি এঁকেছে, টিচার বলছে এটা হবে না, এরকম করে আঁকতে হবে। এটা আমাদের একটা ব্যাড প্র্যাকটিস, এইটা ইভ্যালুয়েশনে না। ইভ্যালুয়েশনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা আসলে তার ট্র্যাকে আছে কিনা, সে ঠিক মতো শিখছে কিনা, তার ক্রিয়েটিভিটি সে দেখাতে পারছে কিনা, সেটি ইমপ্রুভ করছে কিনা, আমরা সেটা দেখব। এরপরে হচ্ছে প্রবলেম সলভিং স্কিল থাকবে। এরপরে হচ্ছে এটা আমরা দেখি ইকুইটি। ইকুইটি কি, এটা একটা এইটা কিন্তু ক্লাসে আমরা খুব বেশি মেনটেন করতে পারি না। দেখেন ইকুয়ালিটি হচ্ছে যে সবাইকে সমান সুযোগ দিলাম, দেওয়ার ফলে ও দেখতে পাচ্ছে খেলা, ও একটু একটু পাচ্ছে, এও পাচ্ছে না। সবাইকে সমান সুযোগ দেওয়া, আর যার জন্য যে সময় সুযোগটা দেওয়া দরকার সেটা হচ্ছে ইকুইটি বা ন্যায্যতা। আমরা ক্লাসে এই প্র্যাকটিসটা করতে হবে, যে বাচ্চারা দুর্বল তাকে একটু বেশি সময় দিব, যে একটু সবল তাকে একটু কম সময় দিয়ে তাকে অন্যভাবে ব্যস্ত রাখবো। এভাবে একটা ক্লাসে আসলে আমি ন্যায্যতার আমাদের করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আমরা এখানে দেখেন এখানে বলছে যে এদেরকে একটা কম্পিটিশন দিয়েছে যে কে দ্রুত গাছে উঠতে পারবে। দেখেন এরা কিন্তু সবাই কিন্তু গাছে উঠতে পারবে না। তো সবাইকে যদি আমি একইভাবে ইভ্যালুয়েশন করি, সবাইকে যদি একই রকম করে আমি কাজ দেই, তাহলে আসলে হবে না। এক একজনের ডেভেলপমেন্ট এক এক রকম, আমাকে আসলে সেভাবে চিন্তা করতে হবে। এই যে এখানে আমাদের বুঝতে হবে তাদের কালচারাল, ইকোনমিক, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল ডিফারেন্সেস আমাদের বুঝতে হবে। সেই অনুযায়ী তাদের সাথে আসলে আমাদের আচরণ করতে হবে, ক্লাস নিতে হবে, পরীক্ষা নিতে হবে, সেভাবে করতে হবে। আচ্ছা, এরপরে আসছে যে প্রফেশনালিজম। আমরা প্রফেশনালিজমের মধ্যে এখানে সিপিডি মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আপনি আসলে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, আপনি সবসময় আপনার টিচিংটাকে ডেভেলপ করার জন্য আপনি আসলে পড়াশোনা করবেন, এটা আপনার প্রফেশনালিজম। আপনি অন্যদের আচ্ছা, এটা একটা প্রফেশনালিজমের উদাহরণ, যেখানে দেখেন হাউ ইম্পর্টেন্ট আর এথিক্স ইন দ্য টুডেস সোসাইটি। এটা লিখতে যেয়ে ওরা সবাই দেখাদেখি করে লিখছে, বিষয়টা আসলে কেমন এথিক্যাল হয়ে গেল। তো এই এথিক্সের জায়গাতেও আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে যে কোনটা এথিক্যাল কোনটা এথিক্যাল না, এটাই আমাদের প্রফেশনালিজম। আচ্ছা, এখানে আমরা দেখি যে আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো একটা থিওরিটিক্যাল আলোচনা। এখানে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ টিচার্স কম্পিটেন্সি প্রাইমারি টিচার্স স্টুডেন্ট কি স্ট্যান্ডার্ড ফ্রম ডিপিইডি। আচ্ছা,
এটা যে ময়মনসিংহের যে নেপা যে প্রতিষ্ঠানটা আছে সেটার একটা যে একজন শিক্ষকের আসলে যোগ্যতা কি দেখেন, পেশাভিত্তিক জ্ঞান ও উপলব্ধি। ওই যে আমরা তিনটা অবজেক্টিভস বলেছিলাম যে ব্লুমস ট্যাক্সোনমির, একটা হচ্ছে যে কগনিটিভ নলেজ, সেটি হচ্ছে আমরা এটার মাধ্যমে দেখি পেশাভিত্তিক জ্ঞান উপলব্ধি। আর একটা বলা হয়েছে যে এফেক্টিভ, সেটা হলো পেশাভিত্তিক মূল্যবোধ ও সম্পর্ক এটা। আর একটা বলা হচ্ছে যে প্র্যাকটিস বা সাইকোমোটর, সেটা হচ্ছে পেশাভিত্তিক অনুশীলন। এই তিনটে জায়গায় আসলে যোগ্যতা সম্পন্ন হয়ে উঠতে হবে আপনাদেরকে। আপনারা যদি অনেক মানে সাবজেক্ট ম্যাটারে আপনি অনেক ভালো, কিন্তু আপনি পেশাভিত্তিক অনুশীলন বা আপনার প্যাডাগজিক্যাল নলেজ বলা হয় এটাকে, যে স্টুডেন্টদেরকে আপনি কিভাবে ক্লাস নেবেন, সেই স্কিলটা যদি আপনার না থাকে তাহলে আসলে আপনি ভালো শিক্ষক নন। এবং আপনার যদি মূল্যবোধ এবং আপনার স্টুডেন্টদের সাথে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে আসলে আপনি ভালো টিচার নন। সুতরাং আমরা এই তিনটে জায়গায় যদি আমরা নিজেদের ডেভেলপ করতে পারি তাহলেই কেবল আমরা একজন ভালো শিক্ষক হয়ে উঠব। এটা হচ্ছে ওইটা আগেরটা গুলো প্রাইমারি স্কুল, এবার এটা হাই স্কুল, এটা জুনিয়র লেভেল। এখানেও চারটা বলা হয়েছে, এটা প্রফেশনাল নলেজ, প্রফেশনাল প্র্যাকটিস, এরপরে আইসিটি ইন্টিগ্রেশন ইন টেকনিক্যাল টিচিং প্রফেশনস এবং প্রফেশনাল লার্নিং ইথিক্স অ্যান্ড মোরাল ভ্যালুস। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই দুটা মিলে আসলে একটা আমরা আগেরটাতে যেটা দেখেছি যে আচরণ প্র্যাকটিস, ইনস্ট্রাকশনাল প্র্যাকটিস বা প্যাডাগজিক্যাল নলেজ এটাকে বলা হয়, আর এটা হচ্ছে কন্টেন্ট নলেজ। সুতরাং আপনার প্যাডাগজিক্যাল নলেজ, কন্টেন্ট নলেজ এবং আপনার ভ্যালুস, এথিক্স, মোরাল ভ্যালুস এবং এগুলো হচ্ছে আপনার আরেকটা পার্ট। এই তিনটা জায়গায় আসলে একজন টিচারকে অনেক বেশি সক্ষম হয়ে উঠতে হবে, যোগ্য হয়ে উঠতে হবে। এই একেবারে খুব টানা শেষ করে ফেললাম আমরা, 5টায় শেষ করার কথা, 5টা বেজে গেছে। এইখানে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলবেন। একটু স্যার ফার্স্ট তিনটা কম্পিটেন্সিস গুলোর নামটা আবার একটু বললে ভালো হতো। স্যার 5টায় ক্লাস আছে, লিভ করতে পারবো? হ্যাঁ, আমরা আপনারা যাদের ক্লাস আছে লিভ করতে পারেন। আমরা এখন আপনাদেরকে আপনাদের গ্রুপগুলোতে আমরা দিয়ে দেবো, ওকে, ইভ্যালুয়েশনের পরে শীটটা ইয়েটা দিয়ে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, লিভিং স্যার। স্যার Okay, নেক্সট অ্যাসেসমেন্টটা একটু স্যার টাইম ডিউরেশনটা একটু বাড়ায় দিন স্যার, কারণ আমাদের অনেকে 6টা এবং 7টা থেকে ক্লাস আছে। সো আমার মনে হয় যে স্যার নেক্সট অ্যাসেসমেন্টের টাইমটা একটু বাড়ায় দিন, অ্যাট লিস্ট আচ্ছা জি ঠিক 10 আছে, স্যার, PM, আমরা যাতে আমরা একটু দেখে যাতে, জি স্যার, সেম কারণ হিয়ার। আমরা তো স্টার্টগুলো কারণ স্যার ওকে লাস্টের স্লাইডগুলো তো ওইভাবে স্যার গো থ্রো করতে পারি না, আমরা একটু গো থ্রো করে তারপরে এক্সামটা দিলে মনে হয় ভালো হতো। এটা ভালো ঠিক হয় আছে। স্যার, একটু যদি আজকে টাইম বাড়ায় দিতেন স্যার 11টা 12টা পর্যন্ত স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি সময় দিয়ে দিব। আপনারা আপনাদের আজকের ক্লাসগুলো শেষ করেন, এরপরে আমরা এটা দিব। জি স্যার, থ্যাংক ইউ এখন স্যার। দিবেন না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা কার কার কনফিউশন আছে থ্যাংক একটু ইউ বলেন। স্যার। একজন বলেছিলেন যে তিনটা কাজ কি কি, একটা হচ্ছে ইমোশনস বা রিলেশন। আচ্ছা আমরা সরাসরি আমাদের সরকারি যে সেখান থেকে বলি তিনটা। একটা হচ্ছে পেশাভিত্তিক জ্ঞান ও উপলব্ধি, যেটি আমরা ওই যে ব্লুমস ট্যাক্সোনমিতে আমরা যেটা বলেছি যে নলেজ, কগনিটিভ নলেজ, সেটা। পেশাভিত্তিক অনুশীলন, এটা হচ্ছে সাইকোমোটর বা প্র্যাকটিস, ইনস্ট্রাকশনাল প্র্যাকটিস। আর হচ্ছে পেশাভিত্তিক মূল্যবোধ ও সম্পর্ক, এটা হচ্ছে ইমোশন, এফেক্টিভ ইমোশন বা আমরা বলবো যে এথিক্স, মোরালিটি, এগুলো এই মিলেই হচ্ছে একজন টিচার। এবং আমরা ওকে, আর কারো কোনো কনফিউশন? স্যার বইয়ের নামটা কি আরেকবার বলা যাবে, বইয়ের নামটা? ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস। স্যার আরেকটা জিনিস যেটা চাচ্ছিলাম, ওই ফার্স্ট তিনটা কম্পিটেন্সিস একটু মিস হয়ে গিয়েছে, একটু পরের স্লাইডগুলোতে একটু দেখা যেতে পারে প্লিজ? এটা সাবজেক্ট নলেজটা একটু যদি এটা দেখাইতেন পরে। স্যার, সাবজেক্ট নলেজটা। আচ্ছা এটা জি এতটুকু। জি স্যার ইভালুয়েশনটাও স্যার একটু যদি শো। হ্যাঁ, আমি তাহলে যাদের কনফিউশন আছে আমি আরেকবার এই স্লাইডগুলো আরেকবার একটু আলোচনা করে সাবজেক্ট যাই। সাবজেক্ট ম্যাটার নলেজটা স্যার একটু প্লিজ। আচ্ছা হ্যাঁ,
আচ্ছা, এটা হচ্ছে যে আপনার যেই কন্টেন্টে আপনি ক্লাস নেবেন সেই কন্টেন্টের একটা ডিটেল একটা ডিপ নলেজ, এটার থিওরি, এটার কনসেপ্ট, এটার প্রিন্সিপালস, এইটা আপনি যে শিখাবেন সেটা সম্পর্কে আপনার আসলে অনেক নলেজ থাকতে হবে। হ্যাঁ, এটা যেমন এখানে বলছে দেখেন, generally refers to the facts, concepts, theories, principle, এগুলো হচ্ছে এই নলেজের মধ্যে পড়ে আর কি, that are taught and learned in specific academic course rather than to related skills such as reading, writing, researching that students also learn in English স্কুল। এটা হলো নলেজ। এই নলেজটা আসলে আপনাকে অনেক মানে ডিটেল জানতে হবে, আপনি ভাষা জেনে আসলে ক্লাস, মানে হ্যাঁ এটা আসলে বিষয়ভিত্তিক সম্পূর্ণ নলেজ, নলেজ। হ্যাঁ সব বিষয়ভিত্তিক সম্পূর্ণ নলেজ। আপনি যদি ম্যাথের ক্লাস নেন অবশ্যই ম্যাথের আপনাকে ভালো জ্ঞান সম্পন্ন হতে হবে, না হলে আপনি হয়তোবা যেই ক্লাস নিতে আসছেন দেখবেন যে মানে কাছাকাছি আরেকটা কোশ্চেন আসছে যেটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে অ্যান্সার দেওয়া। এবং অবশ্যই ক্লাসের আগে আপনাকে ওই ক্লাসের সম্পর্কে বা ওই ক্লাসে কি আপনি পড়াবেন সেটা সম্পর্কে আপনার আগে থেকে স্টাডি করে আসতে হবে যাতে আপনি সুন্দরভাবে ক্লাসটা নিতে পারেন। এটাই সাবজেক্ট নলেজ। কমিউনিকেশন স্কিল তো বলেছি, এটা হচ্ছে যে কার সাথে আমি কেমন কমিউনিকেশন করব এটা ব্যাপারে সচেতন থাকা, এবং এখানে কোনো ধরনের আমি যাতে অসমতা অথবা কোনো কাউকে ছোট করে কথা বলা বা কোনো ধরেন কেউ একটু আর্থিকভাবে দুর্বল তার সাথে আমি সেভাবে কথা বললাম, যে একটু সেলিব্রিটি থাকে না আমাদের ক্লাসে অনেক সেলিব্রিটি জয়েন করে তার সাথে আমি সেভাবে কথা বললাম, এটা যদি করতে যাই তাহলে একটু সমস্যা হয়ে যাবে। আমাকে এইটা অনেক ঠান্ডা মাথায় আমাকে চিন্তা করতে হবে যে কার সাথে আমি কেমন আচরণ করব, এবং একজনের সাথে খুব বেশি কথা বললাম আর একজন মন খারাপ করলো, এই বিষয়টাও আমরা দেখবো, খেয়াল রাখতে হবে। এটা একেবারে আপনাকে লিখে দিয়ে আসলে সম্ভব না। আমরা কিন্তু আজকে আমরা যে টিচার মাইন্ডসেট বলছি যে একজন টিচারকে কিন্তু আসলে কোনো কিছু সুস্পষ্টভাবে লিখে দিয়ে আসলে হয় না। একজন টিচারের দায়িত্ব একটা টিচার স্টুডেন্টকে আসলে একটা তার ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের জন্য আমাকে অনেক কাজ করতে হবে, অনেক ধরনের কাজ করতে হবে, অনেক স্কিল থাকতে হবে, তাদেরকে অনেক ধরনের ফ্যাসিলিটেট করতে হবে, তাহলে আসলে কেবল আমরা একজন টিচার হিসেবে ভালো করতে পারবো। আমরা যদি রুটিন মাফিক শুধু ক্লাস নেওয়াটাকেই মেইন মনে করি তাহলে কিন্তু আমরা আসলে ভুল করব। আচ্ছা, এরপরে আমরা ইনস্ট্রাকশনাল প্র্যাকটিস, এটা হচ্ছে মূলত আসলে প্যাডাগজি, আমরা কিভাবে শিখাবো সেই প্র্যাকটিস গুলো সেখানে আচ্ছা যেমন এখানে আছে অর্গানাইজ এন্ড ম্যানেজ এ ক্লাসরুম আমরা কিভাবে ম্যানেজ করব, বিভিন্ন ধরনের মেথড আমরা ফলো করব। আচ্ছা, ইভ্যালুয়েশনের বিষয়ে যেটা বলা হচ্ছে যে এটা কিভাবে, ওকে, designs and uses various evaluative procedures to assess students' learning, evaluates his or her own teaching behavior, uses the results to improve student learning. আমরা আসলে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করব যার মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদের আসলে ডেভেলপ হচ্ছে কিনা সেটাকে আমরা দেখব। আচ্ছা, আর কোনটা? নো স্যার, থ্যাংক ইউ। ওকে, স্যার আমরা লাস্ট স্লাইড। এটা No, sir, একদম last slide তো। Yes, this one. এখানে স্যার ICT integration in the teaching profession. Yes, ICT integration in the teaching profession. এটা বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমি যে একটু আগে বললাম না যে আমরা ক্লাসে কি করব, পডকাস্ট দেখাবো, আমরা বিভিন্ন ভিডিও শেয়ার করব তাদের সাথে, এরপরে আমরা মানে আমরা মোট কথা যে আমরা কিন্তু মজারও কিন্তু আসলে এই জায়গাতে আছি, আমরা কিন্তু আইসিটি ইন্টিগ্রেশন করে আসলে
ক্লাস আইসিটি নিচ্ছে। তাহলে হ্যাঁ বুঝাচ্ছে বেসিক্যালি ওই কম্পিউটারের কথাই বলতেছে, মানে আইসিটি ক্লাস হ্যাঁ যেটা হ্যাঁ মানে হ্যাঁ ওই হ্যাঁ রকম। হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানে ইনফরমেশন এন্ড টেকনোলজি কমিউনিকেশন ব্যবহার করা। টেকনোলজি। হ্যাঁ কমিউনিকেশন টেকনোলজি, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির ব্যবহারটা এখানে বাড়াতে হবে। হ্যাঁ এটা তো আসলে সরকারি স্কুলগুলোতে আসলে তো এভাবে আইসিটি ইন্টিগ্রেশনটা ওইভাবে নাই। তো এটাকে তারা নতুন করে যুক্ত করেছে যাতে স্কুলগুলোতে স্টুডেন্টরা ওই যে সোশ্যাল কনস্ট্রাকটিভ যেই ক্লাসরুম সেই সুবিধাটা তারা পায়। তারা যাতে শুধুমাত্র ক্লাসের বই আর ক্লাসের লেকচার থেকে না, বাইরে থেকেও যাতে তারা শিখতে পারে, এই জন্য আসলে আইসিটি ইন্টিগ্রেশনটা এই জুনিয়র লেভেলে শুরু করতে বলা হয়েছে। ওকে, আর কোনো আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রফেশনাল প্র্যাকটিসটা যদি একটু বলতেন স্যার, প্রফেশনাল প্র্যাকটিস। আচ্ছা, প্রফেশনাল প্র্যাকটিস তো এখানে অনেক কিছু আছে। The effective teacher understands his or her legal and moral responsibilities. তার মানে একটা হচ্ছে যে লিগ্যাল রেসপন্সিবিলিটি, আপনি একজন টিচার হিসেবে আসলে আপনার কি কি কাজ, হ্যাঁ দায়িত্ব, এটা সম্পর্কে আপনি যেমন জানবেন, আপনার কিছু মোরাল রেসপন্সিবিলিটি আছে সেটাও আপনাকে আসলে বুঝতে হবে। এটা হলো একটা প্রফেশনালিজম। আমরা অনেক সময় হয় না যে মানে এটা দুঃখজনক, এরকম হয় অনেক সময় যে এটা তো আমার কাজ না। তো এই কাজ কিন্তু এই যে মোরাল রেসপন্সিবিলিটির মধ্যে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এটা আসলে আমরা এক দুই কথায় আসলে লিখে দিতে পারবো না আপনাদেরকে। একটা হচ্ছে যেটা আমরা লিখে দিই সেটা হচ্ছে আপনার লিগ্যাল রেসপন্সিবিলিটি, আর যেটা অলিখিত ভাবে থাকে, আপনার স্টুডেন্ট একটা সমস্যা পড়েছে, আপনি কি তাকে সমাধান করে দেবেন না? এটা আপনার মোরাল রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তো সেটা তো আমাদের কোনো কাগজ কলমে লেখা নাই। এখন আপনি বলেন যে স্যার আমাদেরকে এটা লিখে দেওয়া হয় না, আমি এটা পারবো না, তখন আসলে এই জায়গাটা দুর্বল হয়ে যায়। যে একজন স্টুডেন্টকে সহযোগিতা করাই কিন্তু আপনার আসলে রেসপন্সিবিলিটি। আচ্ছা, লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স অ্যান্ড সুপারভিশন অ্যান্ড সিপিডি। আপনি সবসময় শেখার চেষ্টা করতে হবে, আপনাকে জানার চেষ্টা করতে হবে। আজকে আমরা যে থিওরিগুলো নিয়ে কথা বলেছি, আপনারা এই থিওরিগুলো নিয়ে একটু গুগল সার্চ করেন, একটু চ্যাট জিপিটিতে যান, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর হচ্ছে সিপিডি মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। আপনি সবসময় নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আপনি আপনার টিচিং কম্পিটেন্সি অনেক বাড়বে, আপনার ইয়েটা যোগ্যতা সক্ষমতা অনেক, ক্লাসের মান অনেক বেড়ে যাবে। এটাই প্রফেশনালিজম, যে আপনি একটা প্রফেশনে থাকলে অবশ্যই আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনি সার্বক্ষণিক চেষ্টা করে যাবেন। এটা যদি আপনি বাদ মানে মানে কি বলে যে বিরতি দেন এখানে, না আমি মোটামুটি ভালো ক্লাস নেই, এটা দিয়ে আমি 5 বছর চলবো, তাহলে কিন্তু আসলে হবে না। কারণ ক্লাসরুম অ্যাক্টিভিটি কিন্তু এই যে আইসিটি ইন্টিগ্রেশন, এখানে কিন্তু অনেক ধরনের ডেভেলপমেন্ট আসছে। এই জায়গাগুলোতে আপনারা যদি সচেতন থাকেন, আপনারা এই কাজগুলো করতে পারবেন। প্রযুক্তির যে নতুন নতুন বিষয় আসতেছে, এরপরে নতুন অনেক বিষয় নিয়ে, ধরেন আপনি একটা বিষয়ে পড়াচ্ছেন, সেই বিষয়ে অতি সম্প্রতি একটা গবেষণা হয়েছে, হয়ে ভিন্ন রকম একটা ইনফরমেশন আমাদের কাছে আসছে, তো আপনি সচেতন না, এই জন্য আপনি পুরাতন থিওরি পড়া দিয়ে গেছেন। তো এই জায়গায় আসলে আপনার কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডস দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল প্রবলেমস দ্যাট can affect students learning negatively and use আচ্ছা, আমাদের সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেগুলো আসলে আমরা সেটার আসলে কি প্রভাব সেটা সম্পর্কে আমরা নিজেরা জানবো, বুঝবো, এবং সেই জায়গাগুলোতে আমরা স্টুডেন্টদেরকে আসলে কিভাবে হেল্প করব সেটারও স্ট্র্যাটেজি আমাদের সেট করা। আর এটা হচ্ছে এথিক্স, আপনাকে অবশ্যই এথিক্যাল হতে হবে। আপনাকে কোনো ধরনের অসদুপায় অবলম্বন, আমাদের খুব দুঃখজনক, আমাদের টিচিং প্রফেশনে জিনিসগুলো আছে একটা সময়, এখন অনেক কমে গেছে। এক সময় তো আসলে টিচার নিয়োগই হতে হলো আনএথিক্যাল ওয়েতে। তো সেই জায়গাগুলোতে আমরা আসলে কতটুকু এথিক্স মেনে চলছি সেটি হলো গুরুত্বপূর্ণ। এটা হলো প্রফেশনালিজম। ওকে, আমরা শেষ করে ফেলি আজকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে। আমি থ্যাংক ইউ। আমি আমাদের লাকি আপাকে দিয়ে দিব আমাদের লিংকটা, আপনারা সেই
অ্যাসেসমেন্টে অংশ নেবেন সবাই। জি স্যার, একটু স্যার টাইমটা বাড়ায় দিন স্যার প্লিজ। এটাকে এখন দেওয়া হবে নাকি আমাদের গ্রুপে? না এখন না, আমরা রাত্রেবেলা দিব এটা। আমাদের সাধারণ ক্লাস যখন শেষ হয়ে যায় তখন দিব এটা। আমাদের 9:30 10 পর্যন্ত ক্লাস থাকে, আফটার দ্যাট দিলে হয়তো বেটার হতো। ঠিক আছে, আমি এটা লাকি আপা আপনাদের সাথে ওনাকে আমি লিংক দিয়ে দেবো, উনি ওনার মতো করে এটা প্রোভাইড And করবেন। sir, if possible, please share the slides and recordings. ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে স্যারকে অনেক ধন্যবাদ। স্যার খুব সুন্দর একটা টপিক অনেক সুন্দর করে আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় আমরা আজকে অনেকে অনেক কিছু জানলেও নতুন ভাবে হয়তো জিনিসগুলো শিখেছি, অনেক নতুন জিনিস আমরা বুঝতে পেরেছি। তো বাকি যা কমিউনিকেশন আছে আপনাদের সাথে আমরা গ্রুপে ইনশাল্লাহ করব। তো অনেকটা সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে এভাবেই কোনো এক সেশনে সবার সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।